ওকে, আসসালামু আলাইকুম সবাইকে। অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। তো এসএসসি 2025 A to Z ফাইনাল রিভিশন কোর্স শুরু হয়ে গেছে কিন্তু, এবং এবং আমাদের রসায়নের কিন্তু আজকে প্রথম ক্লাস। তো তোমরা যারা যারা হচ্ছে রসায়ন ক্লাসে প্রথমবারের মতো জয়েন করলা, তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। এবং যারা সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরকাতু। এবং যারা জানতে চাচ্ছ কেমন আছি, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, এবং আশা করি তোমরাও ভালো আছো। এবং আশা করি যে সামনের 1.5 থেকে 2 ঘন্টা তোমাদের সাথে থাকবো আমরা, সেটাও ভালো কাটবে। হ্যাঁ, ওকে, ঠিক আছে। তাহলে তোমরা একটু জানাও যে ভাইয়া তোমাদের কাছে আমাদের ভয়েস এবং হচ্ছে স্ক্রিন ক্লিয়ার কিনা। হ্যাঁ, তাহলে আমরা শুরু করে দিব। ওকে, আলহামদুলিল্লাহ সব ক্লিয়ার। তাহলে আর টাইম না নিব আমরা। ঠিক আছে, তো দেখো আজকে হচ্ছে আমরা কেমিস্ট্রির খুবই সহজ এবং ইন্টারেস্টিং দুটো চ্যাপ্টার পড়বো। একটা হচ্ছে রাসায়নিক ধারণা, একদম ইজি জিনিস। আর একটা হচ্ছে পদার্থের অবস্থা। তো এই দুটো চ্যাপ্টারের মধ্যে আমরা একটু তুলনা করে দেখার ট্রাই করব যে আসলে কোন চ্যাপ্টারটা ঠিক কতটুকু ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো এই যে দেখো, আমরা অ্যানালাইসিস দেখানোর ট্রাই করছি যে 2024 থেকে 2017, মানে এই যে দীর্ঘ 7 বছর ধরে চ্যাপ্টার 1, হ্যাঁ, রসায়নের ধারণা, এই চ্যাপ্টার থেকে সিকিউ আসছে মোটামুটি 6টা, আর এমসিকিউ আসছে 63টা। হ্যাঁ, আর চ্যাপ্টার 2 যেটা আছে সেটা হচ্ছে 2017 থেকে 24-এর মধ্যে টোটাল সিকিউ আসছে 40টা, এমসিকিউ আসছে 106টা। এখন ধরো তুমি একটা জাহাজের মধ্যে আছো, তোমার কাছে 2টা চ্যাপ্টার আছে। হ্যাঁ, তুমি আসো আর হচ্ছে এই 2টা চ্যাপ্টার আছে। এখন কোন চ্যাপ্টারটা তুমি ফেলে দিবা বলো তো? ধরো 2টা চ্যাপ্টারের ওজন বেশি হয়ে গেছে, এটা হচ্ছে চ্যাপ্টার 1 আর এটা হচ্ছে চ্যাপ্টার 2, কোনটাকে ফেলে দিবা? মানে একটাকে ফেলতেই হবে। কি দুষ্টু পোলাপান বলে সে 1 নম্বরটা ফেলে দেবে? এই কোনোটাই ফেলা যাবে না, একটাও ফেলা যাবে না, দুইটাকেই রাখতে হবে। তুমি দরকার হয় লাভ দিও, ঠিক আছে, কিন্তু চ্যাপ্টার একটাকেও ফেলা যাবে না। দেখো, এটা এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। 63টা এমসিকিউ আসছে, এবং এই যে যে এমসিকিউ এর ধারা, এটা যে শুধু এসএসসি তে আসে তা না। তুমি যখন বুড়া হয়ে যাবে, এইচএসসি দিবা, এইচএসসির পরে যখন অ্যাডমিশন টেস্ট দিবা, হ্যাঁ, মেডিকেল বা ডিইউ, এই সব জায়গায় এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসে, ঠিক আছে, ওই যে হ্যাজার্ড সিম্বলের পার্টটা থেকে। তো অবশ্যই এই চ্যাপ্টারকে গুরুত্ব কম দিলে চলবে না, ঠিক আছে। দুইটাকে, এই তো আরাফাত বলছে যে বোথ, ভেরি গুড। তাহলে সবাইকেই কষ্টে সষ্টে রাখতে হবে, ঠিক আছে। এই চ্যাপ্টার কিন্তু ইম্পর্টেন্ট ভাইয়া, সিকিউ এর জন্য না হলেও এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। এবং আমি তোমাকে পার্সোনালি সাজেস্ট করব যে এই চ্যাপ্টার থেকে সিকিউ আসলে সিকিউটা অ্যাভয়েড করার জন্য তুমি পড়ো, ঠিক আছে। পড়া তো অবশ্যই ভালো, পড়া রাখা ভালো, কিন্তু এখানে যে সিকিউগুলো সেগুলো হচ্ছে একটু রচনামূলক টাইপের আর কি। তো অবভিয়াসলি দুইটাই দুইটাই পড়তে হবে, এবং এমসিকিউ এর জন্য কিন্তু তোমার ইয়াটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, এই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওকে। তাহলে আমরা হচ্ছে চ্যাপ্টার 1 শুরু করি। এই যে দেখো, শুরুর পেজে এই দুজন মুরব্বীর চেহারা দেখা যাচ্ছে। একজন হচ্ছে রসায়নের জনক, মানে স্বাভাবিক রসায়নের জনক, ওনার নাম হচ্ছে জাবির ইবনে হাইয়ান। আর এই যে আরেক ভদ্রলোক, ওনার নাম হচ্ছে অ্যান্টোনিও ল্যাভয়েসিয়ে। উনি হচ্ছে আধুনিক রসায়নের জনক। তার মানে মডার্ন কেমিস্ট্রির ফাদার হচ্ছে অ্যান্টোনিও ল্যাভয়েসিয়ে, এবং ওনা জাবির ইবনে হাইয়ান হচ্ছে তোমার জেনারেল কেমিস্ট্রির ফাদার, ঠিক আছে। আচ্ছা, এবং ওনার চুল এমন কেন? শোনো, এই যে ক্রমে ক্রমে হেয়ার স্টাইল চেঞ্জ হয় না? এখন তো সবাই, এই যে সবার হেয়ার স্টাইল একরকম। তো এই যে 1700-1800 সালের দিকে যারা ব্রিটিশ ছিল, তারা হচ্ছে এই যে এরকম মডার্ন, যারা এলিট ক্লাস ছিল, তাদের হেয়ার স্টাইল কিছুটা এরকম ছিল। এবং তুমি দেখবে এখনো যারা যে ব্রিটিশ জাজ আছে, তারা ইচ্ছা করে এরকম উইক পরে আর কি, ঠিক আছে। যদিও ওটার আলাদা তাৎপর্য আছে। একজন বলছে আমার চুলও নাকি ওরকমই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওকে। তাহলে বাচ্চারা দেখো, আমরা দুইজনকে চিনলাম, এবং এই চ্যাপ্টারের শুরুতে বেশ কিছু ইনফরমেশন আছে, সেগুলো একটু জেনে নিও। যে এই যে রসায়নের ধাতুর ব্যবহার বা সংকর ধাতুর ব্যবহার শুরু হয় হচ্ছে 3500 খ্রিস্টপূর্বাব্দে, হ্যাঁ, বিফোর ক্রাইস্ট। এই সালে কিসের মাধ্যমে? ব্রোঞ্জ ব্যবহারের মাধ্যমে। একটু জানাও তো ভাইয়া, ব্রোঞ্জ কি, ব্রোঞ্জ জিনিসটা কি, এবং এটা এটা কারা ব্যবহার শুরু করেন? হ্যাঁ, অনেকেই হচ্ছে বলছো যে ভাইয়া ব্রোঞ্জ হচ্ছে ব্রোঞ্জ হচ্ছে কপার আর টিন, তাই না?
একটা সংকর ধাতুর ব্যবহার শুরু করে সবার আগে এই যে 3500 সালে 90% কপার আর 10% টিন দিয়ে যে ধাতুটা তৈরি হয় সেটাকে আমরা বলি হচ্ছে ব্রোঞ্জ, এবং এটা একটা সংকর ধাতু। ঠিক আছে, ওকে, ঠিক আছে। অনেকে হচ্ছে আমার নাম জানতে চাচ্ছ, আমি তো পরিচয় দিইনি। আমার নাম হচ্ছে সাইফুল ইসলাম তুষার, আমি পড়াশোনা করছি বুয়েটের আর্কিটেকচার ডিপার্টমেন্টে এখন, এবং রসায়ন ক্লাসগুলো আমি হচ্ছে নেওয়ার চেষ্টা করব সামনে। আচ্ছা, তো এরপরে আমরা হচ্ছে রসায়নের পরিচিতিটা দেখব। হ্যাঁ, আচ্ছা, সব একটু জানাও তো ভাইয়া, বিজ্ঞানের এই যে ন্যাচারাল সায়েন্স, হ্যাঁ ন্যাচারাল সায়েন্সের তো বেশ কয়েকটা পার্ট, প্রাণী বিজ্ঞান, অণুজীব বিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান, সয়েল সায়েন্স, বোটানি, উদ্ভিদ বিজ্ঞান, পদার্থ বিজ্ঞান, রসায়ন। বাট এই যে সায়েন্স বা বিজ্ঞান, এই জিনিসটা আসলে উৎপত্তি কোথা থেকে? এটার উৎপত্তি আসলে জ্ঞানের কোন শাখা থেকে? দেখি কে বলতে পারে। আতিকা বলছো ফিজিক্স থেকে। না, ফিজিক্স থেকে না রে ভাই, ম্যাথ। না, ম্যাথ থেকে না, অ্যাস্ট্রোনমি, আলকেমি, কেমিস্ট্রি তো না। এই তো কে যে বললো দেখতে পাচ্তেছি না। ভেরি গুড, ফিলোসফি। আসিফ বলছে ফিলোসফি। হ্যাঁ, দর্শন বা ফিলোসফি থেকে হচ্ছে এই বিজ্ঞানের যে যাত্রা, বা বিজ্ঞান যে আলাদা একটা জ্ঞানের শাখা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, এটা বেসিক্যালি আসছে ফিলোসফি থেকে। এবং তোমরা দেখবা যে পিএইচডি যে করে, পিএইচডি কি একদম বিএসসি এমএসসি করার পরে একদম ফাইনাল স্টেজে গিয়ে কি করে, পিএইচডি করে। এবং পিএইচডি, সরি পিএসসি বলছি, পিএইচডি করে। পিএইচডির ফুল ফর্ম কিন্তু ফিলোসফি, ডক্টর অফ ফিলোসফি, তাই না? তার মানে একদম তুমি জ্ঞানের যখন একদম উপরের লেভেলে চলে যাবো, তখন কিন্তু তোমার আসলে ফিলোসফির উপর ডক্টরেটটা করতে হবে। ঠিক আছে, ভেরি গুড। যারা যারা বলছো, আরিয়ান, তারপরে হচ্ছে সিদ্ধার্থ। হ্যাঁ, তো এই যে ফিলোসফি থেকে বিজ্ঞান আসছে, এবং বিজ্ঞানের একটা শাখা হচ্ছে রসায়ন। তো আচ্ছা, আমরা আর একটা জিনিস হচ্ছে একটু জেনে নিই যে কেরোসিন, প্রাকৃতিক গ্যাস এবং মোমের দহনে কি উৎপন্ন হয়। হ্যাঁ, আচ্ছা, এই যে প্রাকৃতিক গ্যাস বলো, কেরোসিন বলো বা মোম বলো, এদের মধ্যে একটা জিনিস থাকে, সেটা কি? সেটা হচ্ছে হাইড্রোকার্বন, তাই না? আচ্ছা, হাইড্রোকার্বন যেহেতু থাকে, হাইড্রোকার্বনের সংকেত কি? হাইড্রোকার্বনের সংকেত হচ্ছে CXHY, তাই না? মানে CXHY বলতে বোঝাচ্ছে যে এক্স আর ওয়াই নির্দিষ্ট না, এক্স এর মান 1 2 3 4 5 হইতে পারে, ওয়াই এর ভ্যালু আলাদা আলাদা হইতে পারে, বাট এটা সংকেত ধরো যে CH4 হইতে পারে, হ্যাঁ, C2H6 হইতে পারে, তারপরে C2H2 হইতে পারে, এনিথিং। হাইড্রোকার্বন মানে কার্বন আর হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগ। এখন এদেরকে পড়াইলে কি কি হয় দেখো। দহন মানে কি? এই যে হাইড্রোকার্বনের সাথে অক্সিজেন দিবা তুমি, তাহলে এদের মধ্যে আছে হচ্ছে হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন যদি তুমি অ্যাড করো, হাইড্রোকার্বনের সাথে যদি অক্সিজেন অ্যাড করো, তাহলে কি পাবা? হাইড্রোজেনের অক্সাইড আর কার্বনের অক্সাইড, তাই না? তাহলে তুমি এদের থেকে পাবা হচ্ছে বেসিক্যালি, একে পোড়াইলে পাবা হচ্ছে কার্বন ডাই অক্সাইড, আর পাবা হচ্ছে H2O, আর কি পাবা? আর পাবা হচ্ছে শক্তি। ঠিক আছে, এই জিনিসটা তোমরা জানো অলরেডি, তারপরে হচ্ছে এই চ্যাপ্টারের জন্য রিক্যাপ করা ইম্পর্টেন্ট। আচ্ছা, এইবার আসি যে এই চ্যাপ্টারে আর একটা পার্ট আছে, যে আমি আবারও বলতেছি যে এই চ্যাপ্টারে তুমি অনেক ইনফরমেশন পাবা, অনেক অদ্ভুত অদ্ভুত তথ্য পাবা। ঠিক আছে, তো তোমার কাজ হচ্ছে কি, এমসিকিউতে ভালো করার জন্য, ওই যে তোমরা টুথপেস্টের অ্যাড দেখো না, টুথব্রাশের অ্যাড, যে মুখের কানায় কানায় কোনায় কোনায় গিয়ে পরিষ্কার করে আসে, এই ব্রাশ কিনেন আমাদের ব্রাশ প্লিজ, এমন অ্যাড দেখো না? আচ্ছা, তো এরকম অ্যাড যদি দেখে থাকো, তোমারও এরকম হইতে হবে। ঠিক আছে, বইয়ের একদম কোনায় কোনায় গিয়ে তথ্য খুঁজে বের করতে হবে, যে এই যে 3500 সালে ব্রোঞ্জ প্রথম ব্যবহার করা হয়, ব্রোঞ্জের মধ্যে কি আছে? কপার আর টিন। তারপরে হচ্ছে আলকেমি কাদেরকে বলা হতো। হ্যাঁ, এরকম যদি তুমি প্রত্যেকটা চ্যাপ্টারের অ্যাটলিস্ট এমসিকিউর জন্য আলাদা একটা নোট করো, যেখানে শুধু বিশেষ চাহিদা সম্পন্ন তথ্যগুলো থাকবে, এক্সট্রাঅর্ডিনারি তথ্যগুলো থাকবে, তাহলে কিন্তু তোমার জন্য ইজি হয়ে যাবে। ঠিক আছে, তুমি প্রত্যেকটা তথ্য পারবা। যেমন এখানে দেখো, কাঁচা আমে বিভিন্ন ধরনের জৈব অ্যাসিড থাকে, কি? সাকসেনিক অ্যাসিড, ম্যালেইক অ্যাসিড প্রভৃতি। হ্যাঁ, ফলে কাঁচা আম থাকে কি? টক। তাহলে টক হওয়ার কারণ কি? এই যে এই অ্যাসিড এরা আছে, তাই। ঠিক আছে, আচ্ছা,
তো এরপরে হচ্ছে যখন এটা পেকে যায় তখন কি হয়ে যায়, গ্লুকোজ আর ফ্রুক্টোজের সৃষ্টি হয়। তাই পাকা আম কি হয়, মিষ্টি হয়। তাহলে মিষ্টি হওয়ার কারণ জানলাম আমি, গ্লুকোজ আর ফ্রুক্টোজ। টক হওয়ার কারণ হচ্ছে সাকসিনিক আর ম্যালিক অ্যাসিড। ঠিক আছে। আর এই যে কেরোসিন আর প্রাকৃতিক গ্যাসের দহন তো আমরা একটু আগেই দেখছি, কার্বন আর হাইড্রোজেনের যৌগ। তাই এগুলোর দহনে কি হয়, কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প, আলো আর তাপ শক্তি সৃষ্টি হয়। ঠিক আছে। আচ্ছা, পেটের অ্যাসিডিটির জন্য অ্যান্টাসিড ওষুধ খাওয়া। ঠিক আছে, এটাও কিন্তু কেমিস্ট্রির একটা পার্ট। তাহলে পেটের পাকস্থলীর মধ্যে কি থাকে বলতো, এই যে এটা যদি আমাদের পাকস্থলী হয়, পাকস্থলীর মধ্যে হচ্ছে HCl বাড়ে, HCl নির্গত হয়। যখন তুমি অনেক বেশি HCl তোমার পেটের মধ্যে বেড়ে যায় তখন আমরা এটাকে বলি কি, অ্যাসিডিটি। অ্যাসিডিটি মানে কি, অ্যাসিড বেড়ে গেছে। এখন অ্যাসিড যদি বেড়ে যায় তাহলে আমার কি খেতে হবে, আমার খাইতে হবে হচ্ছে অ্যান্টাসিড। অ্যান্টাসিড কি করবে, অ্যান্টাসিড হচ্ছে অ্যাসিডের সাথে যুদ্ধ করবে। অ্যান্টাসিডের মধ্যে কি কি থাকে, অ্যান্টাসিডের মধ্যে থাকে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আর থাকে হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। এরা কি করবে, এরা এই অ্যাসিডের সাথে ডিসুম ডিসুম করবে। ঠিক আছে, কি কি বিক্রিয়া করবে, প্রশমন বিক্রিয়া করবে। ঠিক আছে, এই অ্যাসিড আর বেইজ মিলে তৈরি করবে হচ্ছে লবণ আর পানি। ঠিক আছে, ফলে প্রশমিত হবে। হ্যাঁ, অ্যাসিডিটির সমস্যা হয়, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এবং ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এই দুটো যৌগ অ্যাসিডকে কি করে, প্রশমিত করে। ঠিক আছে, ওকে। তাহলে পেটের অ্যাসিডিটিতেও কিন্তু আমাদের রসায়নের ভূমিকা আছে। তাহলে তোমাদের জন্য প্রথম কুইজ, খুবই ইজি জিনিস, কাঁচা আমে কোনটা থাকে বলো তো দেখি। তোমাদের কাছে পোল চলে যাওয়ার কথা, আনসার করে দাও। ওকে, 10 সেকেন্ড সময়, প্রতি পোলের জন্য আমরা 10 সেকেন্ড সময় দেবো। ঠিক আছে, রাইট অ্যান্সার হচ্ছে কি, সাকসিনিক অ্যাসিড। এবং এখানে কোটি কোটি মানুষ রাইট অ্যান্সার দিছো, যেটা দেখে আমার অনেক ভালো লাগতেছে, খুবই খুশি হয়েছি আমি। ওকে, একজন বলছো যে ভাইয়া ফ্রুক্টোজের সংকেত কি। ফ্রুক্টোজের সংকেত হচ্ছে ভাইয়া, ফ্রুক্টোজ আর গ্লুকোজের সংকেত সেম। ফ্রুক্টোজের সংকেত হচ্ছে C6H12O6। এবং গ্লুকোজ এবং ফ্রুক্টোজ পরস্পরের সমাণু। সমাণু মানে কি, সমান অণু, একই অণু, একই আণবিক সংকেত, কিন্তু গাঠনিক সংকেত আলাদা। ঠিক আছে, ওকে। এরপরে এই যে দেখো, রসায়ন পাঠের গুরুত্ব কি বলছে, এই চ্যাপ্টার থেকে সিকিউ খুব একটা আসে না, বাট আসলেও তোমার অ্যাভয়েড করতে হবে। তারপরে ধরো যে দেয়ালে পিঠ থেকে গেছে, তখন কি করবা, এই যে এগুলার ব্যবহারের তাৎপর্য লিখবা, তোমার মনের মাধুরী মিশায় একদম। যত তোমার লিখবা যে রসায়নের গুরুত্ব অপরিসীম, জমিতে কীটনাশকের ব্যবহার, এই জন্য রসায়ন না থাকলে হইতোই না। ঠিক আছে, প্রিজারভেটিভস এর ব্যবহার, দৈনন্দিন জীবনে রসায়নের ব্যবহার, এবং এই প্রত্যেকটা টপিক এক্সপ্লেন করে আমাদের একটা চ্যাপ্টারই কিন্তু আছে, চ্যাপ্টার 12, যেটা আমরা একদম লাস্টের লেকচারে দেখবো। ঠিক আছে, তো এগুলা কি করতে হবে, তুমি লিখে ফেলবো আর কি। হ্যাঁ, আচ্ছা, এরপরে আসতেছি গবেষণা কি, জানাও তো ভাইয়া, গবেষণা কি। আচ্ছা, মালিহা বলতেছো প্র্যাকটিস শিট পাচ্ছি না, একটু আমাকে জানায়ও যে প্র্যাকটিস শিট যদি না পাও আমরা হচ্ছে দেখাবো। ঠিক আছে, প্র্যাকটিস শিট কিভাবে ইয়া করতে হয়, তোমরা আমাকে জানাও যে গবেষণা কি। আর গবেষণা করে কি হয় আসলে, গবেষণা করলে যে গবেষক হয় সে আসলে কি করতে পারে জীবনে। কোনো কিছু নিয়ে গবেষণা হলো, আমি প্রশ্ন করলে উত্তর পাই না, প্রশ্ন করো। অনুসন্ধান, কিছু গবেষণা, হ্যাঁ, কোনো কিছু বিশ্লেষণ করা, পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ করা, বিজ্ঞানী হতে পারা, তাই না, সায়েন্টিস্ট, ইনভেন্ট করতে পারা, পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কোনো ডিসিশন নেওয়া, সার্চ করা, এক্সাম্পল। আচ্ছা, বিশেষ জ্ঞান। ঠিক আছে, অনেক অনেক ইয়া চলে আসছে, হ্যাঁ, অনেক অনেক ধারণা চলে আসছে। আচ্ছা, তো ধরো এই যে আমাদের এই স্ক্রিনে একজনকে আমরা দেখতে পাচ্ছি, এ হচ্ছে গবেষণা করে কি করতে চায়, এ হচ্ছে গবেষণা করে পারমাণবিক বোমা বানাইতে চায়। ঠিক আছে, অ্যাটমিক বোম বানাইতে চায়। এখন ওর নাম ধরো হীরক রাজা। হীরক রাজাকে চিনো তোমরা? হ্যাঁ, ওর নাম হচ্ছে হীরক রাজা। ও হচ্ছে গবেষণা করে অ্যাটমিক বোমা বানাইতে চায়। এখন ও যদি এরকম চিন্তা করে যে না আমি হচ্ছে গবেষণা করব, গবেষণা না করেই হচ্ছে একদম বসে থাকা
অ্যাটমিক বোম বানায় ফেলবো। ধরো যে বাসার ছাদে গিয়ে ধ্যান করলো, তপস্যা করলো, তখন কি কেউ ওরা অ্যাটমিক বোমা বানায় দিবে? না, না। কিন্তু তার মানে প্রথমেই হচ্ছে ওর কি করতে হবে, প্রথমেই হচ্ছে ওর টপিকটা সিলেক্ট করতে হবে যে আমি কি নিয়ে আসলে গবেষণাটা করতে চাই। ঠিক আছে, তার মানে যে কেউই যদি গবেষণা করে, গবেষণার ধাপ হচ্ছে কয়টা? 6টা। গবেষণার ধাপ কি? ধাপ হচ্ছে 6টা, 6। হ্যাঁ, এখন প্রথম ধাপ হচ্ছে কি যে ভাই আগে তুমি টপিক সিলেক্ট করো যে তুমি কি নিয়ে গবেষণা করতে চাও। তো প্রথম কাজ হচ্ছে বিষয়বস্তু নির্ধারণ। এরপরে দেখো বিষয়বস্তু নির্ধারণ করে আমি বসে থাকলাম, কোনো লেখাপড়া করলাম না, আমার তো সোর্স থেকে, বিভিন্ন সোর্স থেকে নলেজ গেইন করতে হবে, তাই না? প্রথম কাজ হচ্ছে আমার টপিক সিলেক্ট করা, তারপরে যে গুগল বলো, চ্যাট জিপিটি বলো, লাইব্রেরি বলো, বিভিন্ন জার্নাল বলো, জার্নাল থেকে কি করতে হবে, এই ধারণা নিতে হবে প্রথম কথা। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে টপিক সিলেকশন। হ্যাঁ, টপিক সিলেকশন, টপিক সিলেকশন। তারপরে হচ্ছে কি অ্যাকোয়ার নলেজ, আমার আমার ধারণা নিতে হবে। তাহলে দ্বিতীয় ধাপ কি, আমি যে বিষয়টা নিয়ে, এই যে আমি পারমাণবিক বোমা নিয়ে গবেষণা করতে চাই, সেটার সম্বন্ধে ধারণা নিতে হবে। তারপরে কি, এই যে এখন হচ্ছে প্রয়োজনীয় বস্তু আর প্রণালী নির্ধারণ। এখন ধরো যে তুমি পারমাণবিক বোমা সম্বন্ধে একদম হাফেজ হয়ে গেছো, এখন তুমি পারমাণবিক বোমা বানাইতে চাও বা কিভাবে কাজ করে দেখতে চাও, সেজন্য কি করতে হবে, জিনিসপত্র কিনতে হবে বাজার থেকে, হাঁড়ি পাতিল, হ্যাঁ, বাসন কোসন, বালতি, এগুলা কিনতে হবে পারমাণবিক বোমা বানানোর জন্য। তাহলে সেকেন্ড, এরপরে থার্ড স্টেপ কি, থার্ড স্টেপ হচ্ছে তোমার প্ল্যান করতে হবে। হ্যাঁ, প্ল্যানিং, যে কিভাবে কি তুমি আগাইতে পারো। ঠিক আছে, এরপরে কি করতে হবে, এরপরে হচ্ছে পরীক্ষণ, মানে এক্সপেরিমেন্ট। এক্সপেরিমেন্ট, এক্সপেরিমেন্টের পরে কি করতে হবে, অ্যানালাইসিস। হ্যাঁ, বা ডেটা অ্যানালাইসিস, যে তথ্য তুমি পাবা সেটাকে অ্যানালাইসিস করতে হবে। অ্যানালিসিস করার পরে ফলাফল বিশ্লেষণ এবং ফলাফল নিয়ে আলোচনা, রেজাল্ট, রেজাল্ট নিয়ে আলোচনা করতে হবে। তাহলে দেখো আমি যদি ইংরেজিতে জিনিসগুলোকে সাজাই, তাহলে প্রথমটা হচ্ছে টপিক সিলেকশন, তারপরটা হচ্ছে অ্যাকোয়ার নলেজ, তারপরেরটা হচ্ছে প্ল্যানিং, তারপরটা হচ্ছে এক্সপেরিমেন্ট, তারপরেরটা হচ্ছে কি ডেটা অ্যানালাইসিস, তারপরেরটা হচ্ছে রেজাল্ট। তাই না? এই যে তুমি এইভাবে মনে রাখতে পারো টেপ, ডক্টর, বা তুমি চাইলে এগুলো মুখস্থ করতে পারো, যেভাবেই হোক জিনিসগুলো হচ্ছে মাথায় রাখতে হবে। ঠিক আছে, তো আমার মতে হচ্ছে তুমি এইভাবে মনে রাখতে পারো। তারপরে হচ্ছে যদি এসিকিউতে আসে, এসিকিউতে তো তুমি একদম এক্সপ্লেন করে লিখতে পারবাই। ঠিক আছে, আচ্ছা থার্ড স্টেপটা বুঝি নাই। থার্ড স্টেপ হচ্ছে প্রয়োজনীয় পরীক্ষা, প্রয়োজনীয় বস্তু এবং পরীক্ষা প্রণালী নির্ধারণ। এখন তুমি প্রয়োজনীয় বস্তু জিনিসটা কি কি লাগবে, বা পরীক্ষা তুমি কিভাবে করবা, প্রণালী নির্ধারণ করবা। যারা প্র্যাকটিক্যাল করছো, পরীক্ষণ প্রণালী কি আগে লিখে নিতে হয় না, প্ল্যানিংটা? তো ওই প্ল্যানিংটাকেই আমি হচ্ছে প্রণালীর মধ্যে নিছি আর কি। ঠিক আছে, আচ্ছা, ওকে, ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা সামনের দিকে আগাই। আচ্ছা, এইবার আসতেছে হচ্ছে সেফটির কথায়। হ্যাঁ, এই যে দেখো, যে কোনো ল্যাবরেটরিতে যদি তুমি হচ্ছে কাজ করতে চাও, বা ল্যাবরেটরিতে যদি তুমি কেমিক্যাল জিনিসপত্র নিয়ে থাকতে চাও, তাহলে তোমার কিছু জিনিস কিন্তু অবশ্যই মাস্ট থাকা লাগবে। এক নম্বরে হচ্ছে গ্লোভস। হ্যাঁ, গ্লোভস কি করবে, তোমার হাতকে প্রোটেক্ট করবে। হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার এই যে হ্যান্ড ওয়াশ, তো এটা পরবর্তীতে, এটা হচ্ছে কি গগলস। গগলস কি, নিরাপদ চশমা। এরপর হচ্ছে অ্যাপ্রন। অ্যাপ্রন কি করবে, তোমার বডিকে, তোমার স্কিনকে হচ্ছে ক্ষতিকার জিনিস থেকে রক্ষা করবে। এরপরে কি, এই যে এই ভদ্রলোক কি পরে আছে, মাস্ক। হ্যাঁ, মাস্ক পরে থাকতে হবে। তাহলে আমরা মোটামুটি কি কি পেলাম, গ্লোভস, গগলস, অ্যাপ্রন, মাস্ক, এই জিনিসগুলো হচ্ছে সেফটির জন্য আমার অবশ্যই রাখা লাগবে। তাহলে আমি যদি এই এই জিনিসগুলো মনে রাখতে চাই, এইভাবে তুমি মনে রাখতে পারো গেম দিয়ে। হ্যাঁ, GAME, গগলস, গ্লাভস, অ্যাপ্রন, মাস্ক। ঠিক আছে, আচ্ছা, তো ধরো এই যে আমাদের যে হীরক রাজা ছিল, এরে যদি হচ্ছে আমি ল্যাবরেটরিতে ঢুকাইতে চাই, বা ল্যাবরেটরিতে ইকুইপ করতে চাই, তাহলে সবার আগে ওকে কি পরাইতে হবে, ওকে চশমা পরাইতে হবে, গগলস পরাইতে হবে, তারপরে হচ্ছে ওকে মাস্ক পরাইতে হবে, তাই না? মাস্ক পরাইতে হবে, আর কি পরাইতে হবে, অ্যাপ্রন পরাইতে হবে, গ্লোভস পরাইতে হবে, তাই না? তারপরে হচ্ছে কি হবে, ওকে আমরা ল্যাবরেটরিতে ঢুকতে দিব। তাহলে আমরা যদি আমাদের হীরক রাজাকে হচ্ছে কি করতে চাই, ল্যাবরেটরিতে ঢুকাইতে চাই, তাহলে ওকে মাস্ক পরাইতে হবে, ওকে হচ্ছে গগলস পরাইতে হবে,
মাস্কটা ছোট হয়ে গেছে যদিও। আচ্ছা, এনিওয়েজ, তার মানে বুঝতে তো পারতেছো। আর সবচেয়ে সবার আগে কি দিতে হবে? অ্যাপ্রন দিতে হবে। অ্যাপ্রনের কাজ কি ভাইয়া? অ্যাপ্রনের কাজ হচ্ছে ওকে পুরা স্কিনটা বা ওর বডিকে যে কোনো কেমিক্যাল জিনিস থেকে রক্ষা করতে হবে। আর মাস্ক, মাস্ক কিন্তু ভাইয়া অবশ্যই মাস্ট, কারণ যে কোনো জিনিস কিন্তু হচ্ছে মুখের মধ্যে যদি চলে যায়, নাকের মধ্যে চলে যায়, তখন কিন্তু শ্বাস নিতে তোমার কষ্ট হবে। ঠিক আছে, ওকে। তাহলে এবার আমরা দেখি যে এই যে ল্যাবরেটরিতে হচ্ছে আমরা এইসব জিনিসপত্র নিয়ে ঢুকলাম, বাট ল্যাবরেটরিতে কিছু জিনিস হচ্ছে তোমার কিছু কেমিক্যালের মধ্যে এই মার্কগুলো থাকে বা এই সিম্বলগুলো থাকে, এগুলোকে বলা হচ্ছে হ্যাজার্ড সিম্বল বা ক্ষতিকর রাসায়নিক দ্রব্য ব্যবহারে যে সতর্কতা চিহ্ন। ঠিক আছে, হ্যাজার্ড সিম্বল বা সতর্কতা চিহ্ন। এবং এই যে এই ছবিটা কিন্তু তোমরা এটার সাথে সবাই পরিচিত, এবং তোমরা ছোটবেলায় যারা হচ্ছে যে টম এন্ড জেরি দেখতে, তাই না? তাদের মধ্যে কিন্তু দেখতে যে জেরি এই জিনিসটা খুব ইউজ করতো। এই এটা কি বলতো? বম। এখানে একটা আগুন ধরায় দিত, তারপর এটা আস্তে আস্তে ঠাস করে ফেটে যেত। তাহলে এটা কি? বোমা, টিএনটি। তাহলে বিস্ফোরক পদার্থ যেগুলো আছে সেগুলোর গায়ে হচ্ছে এই যে এরকম বোমা ফাটার চিহ্ন। এটা দ্বারা বোঝা যাচ্ছে দাহ্য, এটাতে আগুন লেগে যেতে পারে। এটা দ্বারা বোঝা যাচ্ছে হচ্ছে বিষাক্ত পদার্থ, হ্যাঁ, এটা বিষাক্ত। এটা দ্বারা হচ্ছে উত্তেজক পদার্থ, ইরিটেন্ট। এটা স্বাস্থ্য ঝুঁকি দ্বারা হচ্ছে এই চিহ্ন দ্বারা বোঝানো হয় তেজস্ক্রিয় পদার্থ। এটা খুবই সেলিব্রিটি একটা মার্ক, হ্যাঁ। এটার নাম হচ্ছে ট্রিফয়েল, ট্রিফয়েল, এবং এটা ব্যবহার করা হয়েছে 1946 সালে, 1946। 1946-এ এটা ব্যবহার করা হয়, এবং এটা হচ্ছে পরিবেশের জন্য ক্ষতিকর এবং এটা হচ্ছে ক্ষত সৃষ্টিকারী। তো প্রত্যেকটাকে যদি আমরা আলাদাভাবে মার্ক করি, এটা হচ্ছে তোমার কি? বিস্ফোরক। এবং বিস্ফোরকগুলা আমরা মোটামুটি ফেমাস যেগুলো আছে বিস্ফোরক, টিএনটি একটা, ট্রাই নাইট্রোটলুইন, হ্যাঁ। তারপরে হচ্ছে নাইট্রোগ্লিসারিন, নাইট্রোগ্লিসারিন, জৈব পারক্সাইড। তারপরে কি আছে? জৈব পারক্সাইড। এরা কি? এরা হচ্ছে তোমার এক্সপ্লোসিভ বা বিস্ফোরক পদার্থ, হ্যাঁ। ওকে, এরপরে ফ্লেমেবল কি আছে? অ্যালকোহল, ইথার। হ্যাঁ, তুমি যদি অ্যারোসল বা হচ্ছে পারফিউমের বোতল দেখো, ওইগুলার গায়ে হচ্ছে এরকম মার্ক লেখা থাকে। ঠিক আছে, অ্যালকোহল বা ইথার। এরপরে আছে হচ্ছে তোমার টক্সিক বা বিষাক্ত। এটা কি? ফ্লেমেবল বা দাহ্য। এরপরে টক্সিক বা বিষাক্ত, এরা কারা? এরা হচ্ছে যাদেরকে কেউ যদি হচ্ছে আচ্ছা, টিএনটি মানে কি? টিএনটি মানে হচ্ছে ট্রাই নাইট্রোটলুইন। আচ্ছা, ঠিক আছে। এরপরে বিষাক্ত যারা আছে, বিষাক্ত হচ্ছে তোমার মিথানল, বেনজিন, ক্লোরোবেনজিন। হ্যাঁ, বেনজিন, ক্লোরোবেনজিন, মিথানল। বেনজিন, ক্লোরোবেনজিন, মিথানল, এগুলো কিন্তু তোমাদের বইয়ে আছে। ঠিক আছে, তোমরা একটু যদি বই বের করে তারপরে ক্লাসটা করো তাহলে হচ্ছে সুবিধা হয়, হ্যাঁ। ক্লোরোবেনজিন, তারপরে মিথানল, এরা হচ্ছে কি? টক্সিক। এবং ইরিটেন্ট কারা? ইরিটেন্ট হচ্ছে যারা উত্তেজক ভাইয়া। উত্তেজক বলতে কি বুঝাচ্ছি? উত্তেজক হচ্ছে তারা যারা এই যে ধরো নাকে, মুখে বা চোখের মধ্যে গেছে, তখন তোমার অ্যালার্জি হইলো। এর মধ্যে আছে সিমেন্ট ডাস্ট। সিমেন্ট ডাস্ট কি? সিমেন্টের দোকানে বা সিমেন্টের কারখানায় যদি তুমি যাও, তখন দেখবে নাকের মধ্যে গেলে অ্যালার্জি হয়। ঠিক আছে, তারপরে লঘু অ্যাসিড, লঘু ক্ষার, এরা হচ্ছে উত্তেজক। স্বাস্থ্য ঝুঁকির মধ্যে কারা আছে? স্বাস্থ্য ঝুঁকির মধ্যে আছে হচ্ছে যেগুলা আমার হেলথ হ্যাজার্ড ঘটাইতে পারে। ঠিক আছে, ক্যান্সার, শরীরের মধ্যে ক্যান্সারের মতো কঠিন রোগ হচ্ছে বাসা বাঁধাতে পারে। এদের মধ্যে কারা আছে? বেনজিন, টলুইন, জাইলিন, এরা। ঠিক আছে, আচ্ছা। এবং মনে রাখার জন্য মনে রাখতে পারো যে এর সবগুলাই হচ্ছে ইন দিয়ে শেষ হয়, বেনজিন, টলুইন, জাইলিন। ঠিক আছে, স্বাস্থ্য ঝুঁকির যারা আছে। এরপর আসতেছি ট্রিফয়েল। ট্রিফয়েল কি? ট্রিফয়েল হচ্ছে, বলছি আগেও বলছি যে এটা 1946 বা 1946 সালে হচ্ছে শুরু হয়, এবং জাতিসংঘ হচ্ছে ওই পারমাণবিক বোমা ব্যবহার করার পরে হচ্ছে এটার ব্যবহার শুরু করে। এবং এটা দ্বারা বোঝা যাচ্ছে তেজস্ক্রিয় যারা আছে, তেজস্ক্রিয় মৌল, যেমন রেডিয়াম, বেরিয়াম, এরা, হ্যাঁ, তেজস্ক্রিয়, যেমন ইউরেনিয়াম, রেডিয়াম, এদের গায়ে হচ্ছে তুমি এই চিহ্নটা দেখতে পাবা। ওকে,
ঠিক আছে, এরপরে আসতেছে হচ্ছে পরিবেশের জন্য ক্ষতিকর। পরিবেশের জন্য ক্ষতিকর কারা? যারা হচ্ছে তোমার এই পরিবেশের সাথে যদি মুক্ত হয় তখন পরিবেশ দূষিত হয়। এরকম কে কে আছে? তারপিন তেল আছে, তারপরে হচ্ছে তোমার লেড, মার্কারি, এগুলা। ঠিক আছে। আচ্ছা, ক্ষত সৃষ্টিকারী, যারা হচ্ছে ক্ষয় সৃষ্টি করে, ক্ষয়কারী পদার্থ তোমার ত্বকে গেলে তোমার ত্বকের ক্ষতি হতে পারে। যেমন হচ্ছে তোমার HCl, হ্যাঁ, গাঢ়, তারপরে হচ্ছে H2SO4, তারপরে হচ্ছে তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড, এরকম যারা আছে এরা হচ্ছে তোমার। ওকে, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে আমাদের মোটামুটি ক্ষতিকর পদার্থের লিস্ট। আচ্ছা, নিচের সাংকেতিক চিহ্নটা কি প্রকাশ করে? এটা তোমাদের সেকেন্ড কুইজ আজকের। আমি একটু সাংকেতিক চিহ্নটা তোমাদের দেখাই দিই, এখানে যদি বুঝতে অসুবিধা হয়। এই যে এরকম একটা চিহ্ন আছে, আর নিচে হচ্ছে এরকম একটা দাগ আছে, এইটাই। ঠিক আছে, তাহলে কুইজটা আনসার করে দাও। ওকে, আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার মানুষ, কোটি কোটি মানুষ রাইট অ্যান্সার দিছো, তোমরা সেরা। ওকে, তাহলে এটা রাইট অ্যান্সার কি? স্বাস্থ্য ঝুঁকি? না, স্বাস্থ্য ঝুঁকি না। জারক পদার্থ? না। আচ্ছা, জারক পদার্থটা হচ্ছে সেমই, কিন্তু এই আগুনের শিখার মধ্যে একটা গোল্লা থাকবে। ঠিক আছে, তাহলে এটা জারক পদার্থ হবে। ওকে, আর এটা হবে হচ্ছে দাহ্য পদার্থ। ওকে, আমরা একটু লিডার বোর্ডটা দেখে আসি। ইসমাম, হামিম, ফারহান, অদ্রিতা, প্রান্ত, সাদিয়া, অরিত্র, স্নিগ্ধা, বণিক, তাসনিয়া, শাহরিয়ার, মুশফিক সহ যারা যারা রাইট অ্যান্সার দিছো, প্রায় 90% মানুষ রাইট অ্যান্সার দিছো, তোমাদের সবাইকে ধন্যবাদ। ওকে, ওকে, একজন বলছে ভাইয়া ভুলে গেলেন আমাকে। কাউকে ভুলি নাই, তোমরা সবাই সেরা। ওকে, এবার এটা তো ইজি জিনিস, কোন ভাষার শব্দ থেকে কেমিস্ট্রি শব্দের উৎপত্তি হয়েছে? বলো দেখি কে পারে। শব্দটা কি সেটা আগে বলতে হবে। হুম 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 এই শব্দটা হচ্ছে কি? তোমরাই বলছো, আলকেমি ভাই, আলকেমি। এটা কোন শব্দ থেকে আসছে? যে আল হাবিবি, আল সামথিং, হ্যাঁ, আল থাকলে এই শব্দটা কোথা থেকে আসে বলো তো? আরবি থেকে আসে, তাই না? তাহলে রাইট অ্যান্সার কি হবে? ডি হবে। ওকে, একদম উড়াই দিছো তোমরা। রাইট অ্যান্সার হচ্ছে আরবি। আচ্ছা, এবার আলকেমি শব্দটা আসছে হচ্ছে আহ, কিমি, কেমি থেকে, কেমি বা কিমি থেকে। ঠিক আছে, এবং এই কেমি বা কিমি থেকেই কিন্তু তোমার কিসের কেমিস্ট্রি শব্দটার উৎপত্তি। ঠিক আছে, তাহলে এটার অরিজিন কি? অরিজিন হচ্ছে তোমার আরবি, হ্যাঁ। এবং আলকেমি কাদেরকে বলা হতো? যারা মধ্যযুগে রসায়ন চর্চা করত, আরবদের, হ্যাঁ, মধ্যযুগে যারা আরব ছিল তাদেরকে হচ্ছে তোমার আলকেমিস্ট বলা হতো, আলকেমি বা আলকেমিস্ট বলা হতো। ওকে, তাহলে মিথানল পূর্ণ বোতলের গায়ে সার্বজনীন সাংকেতিক চিহ্ন কোনটা ব্যবহার করা যুক্তিযুক্ত? বলো ABCD কোনটা? রাইট অ্যান্সার হচ্ছে ডি, টক্সিক। ঠিক আছে, বিষাক্ত। মিথানল কি? টক্সিক। ওকে, ফ্লেমেবল না, সরি এক্সপ্লোসিভও না, ট্রিফয়েলও না, ইরিটেন্টও না। ঠিক আছে। ওকে, রসায়নে অনুসন্ধান বা গবেষণা প্রক্রিয়ার তৃতীয় ধাপ কোনটি? কোনটা ছিল? এই যে মনে রাখছো, দেখো কি বলছিলাম। পিতে হচ্ছে প্ল্যানিং বা প্রণালী নির্ধারণ, ইতে হচ্ছে এক্সপেরিমেন্ট, ডিতে হচ্ছে ডেটা অ্যানালাইসিস, আর হচ্ছে রেজাল্ট। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে বি, তাই না? পরীক্ষা প্রণালী নির্ধারণ। ওকে, এরপরে হচ্ছে নিচের সাংকেতিক চিহ্নটি দ্বারা কি প্রকাশ করে? বিস্ফোরক পদার্থ, এটা আমরা জানি, এটা তো আমরা দেখছি, এই যে টম এন্ড জেরি যেটা ইউজ করতো, তাই না? TNT। আচ্ছা, তারপরে তোমরা দেখবা যে এই যে যেসব এপিসোডে এই যে TNT ইউজ করতো, সেখানে এরকম একটা বাক্সের মধ্যে হচ্ছে তোমার অনেকগুলো বোমা থাকতো, তাই না? সেখান থেকে একটা নিয়ে কি করতো? টম কানের মধ্যে দিয়ে দিত, এবং সেইখানে তুমি এই যে এই চিহ্নটা দেখতে পাবা, যে এই যে এক্সপ্লোসিভ। ঠিক আছে, তাহলে রাইট অ্যান্সার হচ্ছে এ। পরেরটা দেখো,
বিস্ফোরক পদার্থ কোনটি? এটা তো আমি বলে দেব না, এটা তোমরা বলবা। ভেরি গুড, ভেরি গুড। তাহলে বিস্ফোরক পদার্থ হচ্ছে এ, টিএনটি। টিএনটির পূর্ণরূপ অনেকে জানতে চাচ্ছিলা, লিখে দিচ্ছি। টিএনটির পূর্ণরূপ হচ্ছে ট্রাই নাইট্রোটলুইন। ট্রাই নাইট্রো নাইট্রোটলুইন, হ্যাঁ, টলুইন। এবং এটার সংকেত যদি কেউ জানতে চাও তাহলে হচ্ছে এই যে এরকম সংকেত এটার, যদিও তোমার দরকার হবে না। ওকে, এটা হচ্ছে টিএনটি বা ট্রাইনাইট্রোটলুইনের সংকেত। আধুনিক রসায়নের জনক বলা হয় কাকে? অ্যান্টোনিও ল্যাভোইসিয়ে, তাই না? এটা আমরা দেখছি। অনুসন্ধান এবং গবেষণা প্রক্রিয়ার ষষ্ঠ ধাপ কোনটি? তথ্য উপাত্তের সংগঠন এবং বিশ্লেষণ, পরীক্ষণ ও তথ্য উপাত্ত সংগ্রহ, কাজের পরিকল্পনা প্রণয়ন। না, এটা তৃতীয় ধাপ। পরীক্ষণ ও তথ্য উপাত্ত সংগ্রহ এটাও না। উপাত্তের সংগঠন ও বিশ্লেষণ কোনটা? এটা বলো, কোনটা হবে রাইট অ্যান্সার? ওকে, এটা রাইট অ্যান্সার কিন্তু দেওয়া না ভাই। রাইট অ্যান্সারটা হচ্ছে হবে তোমার এই ফলাফল। দাঁড়াও তোমাকে একটু দেখাই দিই। ফলাফল নিয়ে আলোচনা বা রেজাল্ট, ফলাফল এবং ফলাফল নিয়ে আলোচনা, ঠিক আছে? তো এটা যেহেতু 2019 সালে আসছিল, তো এই জন্য হচ্ছে অপশনটা একটু ভিন্ন দেওয়া আছে। তো তোমাদের জন্য যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এখানে তুমি এই ফলাফল ও ফলাফল নিয়ে আলোচনা হবে রাইট অ্যান্সার, ঠিক আছে? ওকে, তাহলে পরের ধাপে চলে যাচ্ছি আমরা। অনুসন্ধান এবং গবেষণা প্রক্রিয়ার আচ্ছা সরি, এটা তো আমরা দেখছি। ষষ্ঠ ধাপ কোনটি? সর্বশেষ ধাপ কোনটি? ফলাফল সম্পর্কে আগম ধারণাকরণ। আচ্ছা, তার মানে যে রাইট অ্যান্সার কিন্তু দেওয়া আছে বি। হ্যাঁ, আচ্ছা, আমি এটার কথা বলতেছিলাম যে গবেষণা প্রক্রিয়ার সর্বশেষ ধাপ কোনটি? ফলাফল সম্পর্কে আগাম ধারণাকরণ, মানব বিজ্ঞান ও মানব কল্যাণের প্রভাব, বিষয়বস্তু সম্পর্কে সাম্যক অর্জন, তথ্য উপাত্তের সংগঠন ও বিশ্লেষণ। এগুলার কিন্তু একটাও সর্বশেষ ধাপ না। তবে আগের বই অনুযায়ী এটা হচ্ছে বি হবে, হ্যাঁ, বিজ্ঞান এবং মানব কল্যাণের প্রভাব। বাট এটা 19 সালের কোশ্চেন, আগেরটাও 19 সালের কোশ্চেন, যার কারণে হচ্ছে তোমাদের বইয়ের সাথে একটু আলাদা। এটাও হচ্ছে যে তোমার ষষ্ঠ ধাপ বা সর্বশেষ ধাপ হচ্ছে ফলাফল নিয়ে চিন্তা ভাবনা করা বা ফলাফল এবং ফলাফল বিশ্লেষণ। ওকে, এরপরে আসতেছি আমরা সিকিউতে। ব্রোঞ্জ কি? ব্রোঞ্জ কি দেখছি না আমরা? ব্রোঞ্জ হচ্ছে তোমার কপার আর টিনের সংকর ধাতু। ট্রিফয়েল কাকে বলে দেখছি। গবেষণা কি জানি আমরা। রসায়ন কি সেটা তো অবশ্যই দেখছি। হ্যাঁ, তাহলে এই যে সিকিউ গুলা, এগুলা কি করবা? এগুলো হচ্ছে তোমাদের বাড়ির কাজ। HW আমাদের যে গ্রুপটা আছে, হ্যাঁ, SSC 2025 ফাইনাল রিভিশন, এই গ্রুপে তুমি এটার আনসারগুলো লিখে পোস্ট করবে। এবং সিকিউগুলো দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে যে যাতে তুমি পড়ে জাস্ট বসে না থাকো, যাতে হচ্ছে এগুলো প্র্যাকটিস করো। কারণ দেখা যায় কি যে গ ঘ তোমরা পারো, কিন্তু ক খ হচ্ছে আনসার করতে প্যারা হয়, ভুলে গেছো। তো এগুলো যাতে একদম হাতের আগায় থাকে, ঠিক আছে, হাতের একদম ডগায় থাকে, আনসার করতে পারো। এই যে খ নম্বর, চাষাবাদ কিংবা খাদ্যের জন্য রসায়নের উপর আমরা নির্ভর করি, এটা তোমার ব্যাখ্যা করতে হবে। খতে উদ্ভিদের খাদ্য উৎপাদনের রসায়নের সাথে সম্পর্কিত। অ্যারোসল বোতলে কোন সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়? এখানে অবশ্য আনসারই দেওয়া আছে, ব্যাখ্যা করতে বলছে আর কি, ঠিক আছে? এটাও HW। ওকে, এরপর আসি সিকিউ। এই যে বলছিলাম যে সিকিউ খুব একটা আসে না, খুব কমই আসছে। 2022 সালে আসছে একটা। ল্যাবরেটরিতে এ এবং বি এর ব্যবহার আবশ্যক। এই যে দেখো, আমরা একটু আগে হীরক রাজাকে এই দুটো জিনিস দিছিলাম, অ্যাপ্রন এবং কি গগলস, অ্যাপ্রন এবং নিরাপদ চশমা। তাহলে এই দুটার ব্যবহার কেন আবশ্যক? অ্যাপ্রন হচ্ছে তোমার স্কিনকে প্রোটেক্ট করবে, আর
গগলস বা নিরাপদ চশমা কি করবে? তোমাকে তোমার চোখকে রক্ষা করবে। এই দুইটা জিনিস তোমার মনের মাধুরী মিশায় লিখবা, তাহলে হয়ে যাবে। আর বর্তমান প্রেক্ষাপটে সি এর ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমার উত্তরের সপক্ষে মতামত দাও। দেখো এই কোশ্চেনটা আসছে 2022 সালে, এবং 2019 থেকে 2021 সাল পর্যন্ত এই জিনিসটা এখনো আছে। এই জিনিসটার ব্যবহার আমরা অনেক বেশি দেখছি, অনেক তাৎপর্যপূর্ণ একটা ব্যবহার দেখছি। বলো তো কেন? মনে আছে তোমাদের? কোভিড-19, ইয়েস। তাহলে এটার আনসারে কিন্তু তুমি ওই যে কোভিড-19 এর, হ্যাঁ, রেসপেক্টেড তোমার লিখতে বলছে আর কি, যে বর্তমান প্রেক্ষাপট বলতে কি বুঝাইছে? কোভিড-19 এর কথা বুঝাইছে। তো এই যে শুধু যে কেমিস্ট্রি ল্যাবরেটরিতে এটার ব্যবহার যে সীমাবদ্ধ তা না, অপারেশন থিয়েটার থেকে মেডিকেল সেক্টর, প্রত্যেকটা সেক্টরে মাস্কের ব্যবহার খুবই ইম্পর্টেন্ট। কারণ আমরা যে নিঃশ্বাস নেই, নিঃশ্বাসের সাথে ক্ষতিকর কোনো কিছু যাতে হচ্ছে আমাদের শরীরে বা আমাদের শ্বসনতন্ত্রে না ঢুকতে পারে, সেই জন্য হচ্ছে মাস্কটা ইউজ করা হয়। ওকে, এর পরের কোশ্চেনটা দেখি। 1 নম্বর টেস্ট টিউবে সংরক্ষিত পদার্থ জাইলিন। এই জাইলিন কি ধরনের ঝুঁকি? বলো তো জাইলিনের ঝুঁকি কি? ঝুঁকির মাত্রা এবং সাবধানতা ব্যাখ্যা করো। আচ্ছা, তো ঝুঁকি আর ঝুঁকির মাত্রা হচ্ছে, এটা কি স্বাস্থ্য ঝুঁকির পদার্থ, তাই না? স্বাস্থ্য ঝুঁকি আছে। আচ্ছা, স্বাস্থ্য ঝুঁকি থাকার কারণে এই স্বাস্থ্য ঝুঁকি থেকে বাঁচতে বা এই ধরনের পদার্থকে কিভাবে সংরক্ষণ করলে এই সাবধানতাটা অবলম্বিত হবে, সেটা হচ্ছে এটা যাতে যখন ব্যবহার করব তখন আমরা চশমা পরবো অবশ্যই, ঠিক আছে? আচ্ছা, চশমা, তারপর হচ্ছে দস্তানা। দস্তানা মানে কি? হাত মোজা। তারপর হচ্ছে দস্তানা বা হাত মোজা, তারপর হচ্ছে কি? মাস্ক। অবশ্যই এই তিনটা সাবধানতা আমার অবশ্যই সবগুলোর জন্য অবলম্বন করতে হবে। এর পাশাপাশি কি নিরাপদ স্থানে সংরক্ষণ করতে হবে। এবং আরও যা যা সাবধানতা অবলম্বন করা লাগে মোটামুটি আমরা করব, ঠিক আছে? তাহলে ভাইয়া আহ, এই চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটার জন্য তোমার ইম্পর্টেন্ট যে টপিকগুলো সেগুলো আমরা দেখলাম, যে হ্যাজার্ড সিম্বল বা হচ্ছে আশেপাশে তোমার যে কিছু ইনফরমেশন আছে। তো তোমাদের কারো যদি, আমি এমনিতে এটা ভলান্টিয়ারি কাজ, এটা বাড়ির কাজ না, কেউ যদি করতে চাও তাহলে আমি বেশ খুশি হব। সেটা হচ্ছে যে এই চ্যাপ্টার সহ প্রত্যেকটা চ্যাপ্টারেরই ক্লাস শেষ হওয়ার পর এমসিকিউ এর জন্য কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন থাকে, যে কোনটা কত সালে ইউজ হয়, হ্যাঁ, অদ্ভুত তথ্য, ঠিক আছে? ধরো আমরা একটা ট্রেন্ডই চালু করতে পারি যে অদ্ভুত তথ্য প্রদান কেন্দ্র, হ্যাঁ। তো তুমি এই হিসাবে প্রত্যেকটা চ্যাপ্টারের যে ইনফরমেশন, এক্সট্রাঅর্ডিনারি যে ইনফরমেশনগুলো আছে সেগুলো হচ্ছে শেয়ার করতে পারো, ঠিক আছে? নোট করে কোথায়? ওই যে আমাদের গ্রুপটাতে। আর যারা যারা আরেকটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট দিতে চাই, এই চ্যাপ্টারের সিকিউ যেহেতু শেষ, অনেকেই হচ্ছে ইনবক্সে বা হচ্ছে এই যে টিচার ইনবক্সেও বলছো যে ভাইয়া, আচ্ছা ভাইয়া, ওই গ্রুপে জয়েন করতে পারতেছি না, ঠিক আছে? দেখো ভাইয়া, অনেক মানুষ একসাথে হচ্ছে জয়েন রিকোয়েস্ট পাঠাইছো তোমরা, এবং তোমাদের সবারকে কিন্তু একটা জয়েনিং কোড দেওয়া হয়েছে, এবং ওই কোডটা ভেরিফাই করতেছে হচ্ছে আমাদের সিস্টেম আছে, অটোমেটিক্যালি হচ্ছে এআই দিয়ে বা হচ্ছে অটোমেটিক্যালি ইয়া করা হচ্ছে। তোমরা যেটা ভাবতেছো যে একজন একজন করে করে আমি গিয়ে গিয়ে দেখতেছি তারপরে অ্যাপ্রুভ করতেছি, এরকম কিছু না, ঠিক আছে? এবং প্রতি মিনিটে একটা লিমিট আছে, ওই এআই অতগুলাই হচ্ছে সিলেক্ট করতে পারে। তো তোমরা সবাই চিন্তার কোনো কারণ নাই, সবাই আস্তে আস্তে জয়েন হয়ে যেতে পারবা, এবং খুবই স্পিডের সাথে 24/7 হচ্ছে কাজ করতেছে। এবং তোমরা দেখছো যে গতকালকে যারা রিকোয়েস্ট পাঠাইছো তারা হয়তো আজকে অ্যাপ্রুভড হয়েছে, ঠিক আছে? তো আস্তে আস্তে সবাইকেই এরকম অ্যাপ্রুভ করা হবে, কোনো প্যারা নেওয়ার কিছু নাই। এই জিনিসটা খুবই সিম্পল একটা জিনিস, যে ফেসবুক গ্রুপ তো আর ম্যান্ডেটরি কিছু না, তাই না? এটা হচ্ছে সেকেন্ডারি একটা জিনিস। তো তোমরা ধীরে ধীরে জয়েন হয়ে যেতে পারবা, এটা নিয়ে প্যারা খেও না। এখন মেইন ফোকাস হচ্ছে ক্লাসে ফোকাস দাও। আর বাড়ির কাজ যদি 1 দিন 2 দিন জমা দিতে না পারো, আমরা কিন্তু দেখি, ঠিক আছে? তো ওটা নিয়ে প্যারা খেও না আর কি। গ্রুপে জয়েন হইতে পারলে তো ভালো, আর না হইতে পারলেও একটু টাইম দিবা, হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা দ্বিতীয় চ্যাপ্টারে চলে আসছি। দস্তানা কি ভাইয়া? আচ্ছা, গ্রুপের লিঙ্কটা এই যে এই স্লাইডের একদম লাস্টে হচ্ছে সবগুলো গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে? তোমরা ওইখান থেকে দেখে নিও। এখন আর আমরা সময় নষ্ট না করি, কারণ আমরা এখন পড়ার মোডে আছি, আমরা এখন পড়াশোনা করবো, ওকে? দস্তানা হচ্ছে হাত মোজা ভাইয়া, গ্লোভস, গ্লোভস, হাত মোজা। এই যে এটাকে দস্তানা বলে। কই গেল, কই গেল, কই গেল, কই গেল, কই গেল?
এই যে এটা হচ্ছে দস্তানা, বোঝা গেছে? এটাকেই দস্তানা বলে, হাত মোজা বলে। ওকে, সময় নষ্ট আর না করি। আচ্ছা, চ্যাপ্টার 2 তে আমরা দেখতেছি যে এটা সিকিউ এর জন্য যেমন ইম্পর্টেন্ট, এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তার মানে এই যে দুইটা চ্যাপ্টার আমরা পড়তেছি, তার মধ্যে বললো কালকে যদি তোমার পরীক্ষা হয় কোন চ্যাপ্টার থেকে তুমি বেশি জিনিস পাবা, এই চ্যাপ্টার থেকে কিন্তু বেশি কোশ্চেন পাবা। এবং বোর্ড পরীক্ষার ক্ষেত্রেও একই, যে তুমি এই চ্যাপ্টার 2 থেকে বেশি প্রশ্ন পাবে। এবং চ্যাপ্টার 2টা কিন্তু ইজিয়ার। ঠিক আছে, তো এখানে হচ্ছে ডিটেল অ্যানালাইসিস দেখানো হয়েছে, যেটা তোমরা প্র্যাকটিস শিটেও পেয়ে যাবা। আর যারা যারা প্র্যাকটিস শিট পাও নাই, তোমরা তোমাদের যে স্টুডেন্ট পোর্টাল আছে, এই যে তুমি এখানে ক্লাস করতেছো কি পোর্টাল থেকে না, তুমি ক্লাসটা শেষ হলে যখন ড্যাশবোর্ডে থাকবা, ড্যাশবোর্ডে দেখবা যে কোনায় একটা ইয়া আছে, এখানে সবগুলো আছে, পাস্ট ক্লাসেস, তারপরে হচ্ছে তোমার রেকর্ডেড ক্লাসেস, পাস্ট এক্সাম, প্র্যাকটিস এক্সাম। এখানে একটা কথা লেখা কোর্স অ্যান্ড কন্টেন্ট। কোর্স অ্যান্ড কন্টেন্টে ক্লিক করলেই হচ্ছে তুমি ওই তোমাকে একটা গেটওয়ে দিবে, ওইখান থেকে তুমি কোর্স অ্যান্ড কন্টেন্ট থেকে প্রত্যেকটা সাবজেক্টের প্র্যাকটিস ডাউনলোড করে নিতে পারবা। ঠিক আছে, একটুও প্যারা খেও না এটা নিয়ে। আর যদি তাও না পারো, আমি হচ্ছে যে তোমাদের লঞ্চিং লাইভ এবং হচ্ছে ওরিয়েন্টেশনে দেখাইছি, ওইখান থেকেও দেখে নিও। ওকে, আমরা এখন পড়াশোনায় ফিরে আসবো। আচ্ছা বলো তো ভাইয়া, পদার্থের অবস্থা কয়টা? জেনারেলি সাধারণত পদার্থ কয়টা অবস্থায় বিরাজ করে? তোমরা বলে দিছো সেটা হচ্ছে 3টা, তাই না? ভেরি গুড। 3টা অবস্থা কি কি? কঠিন, তরল এবং বায়বীয়। কঠিন, তরল, তরল এবং এবং কি বায়বীয়। এবং তোমাদের প্রিয় পদার্থ কি বলতো পদার্থের মধ্যে? পানি। পানি এই 3টা অবস্থায় থাকে, কঠিন অবস্থায় থাকে, তরল অবস্থায় থাকে, বায়বীয় অবস্থায় থাকে, তাই না? আচ্ছা, তো দেখো এই যে এইখানে আমরা দেখাচ্ছি এটা কি বরফ, এটা হচ্ছে আইস বা বরফ। বরফ আছে কি কি অবস্থায়? কঠিন অবস্থায়। এটা আছে পানি, পানি আছে কোন অবস্থায়? পানি আছে হচ্ছে তোমার তরল অবস্থায়। আর এটা কি? এটা হচ্ছে বাষ্প, বাষ্প আছে কোন অবস্থায়? গ্যাসীয় অবস্থায়, তাই না? এবং এদের তুমি যদি পানিকে, বরফকে হিট দাও, তাপ দাও, তখন কি হয়ে যাবে? বরফ পানিতে পরিণত হবে। এবং পানিকে যদি তুমি হিট দাও, তখন সে বাষ্পে পরিণত হবে, তাই না? আর একটা জিনিস খেয়াল করো, এই যে যে ইন্টারচেঞ্জটা হচ্ছে, যে পরিবর্তনটা হচ্ছে, এটা কি ধরনের পরিবর্তন? এটাকে আমরা বলি হচ্ছে ভৌত পরিবর্তন। ভৌত পরিবর্তন কেন বলি বলতো? ভৌত পরিবর্তন হচ্ছে ফিজিক্যাল চেঞ্জ। এটার ইংরেজিটা বললে তুমি আরো ভালো বুঝতে পারবা যে ভাইয়া ফিজিক্যাল চেঞ্জ মানে কি, এটার এই গঠন চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, এটার যে চেহারা আছে সেই চেহারা চেঞ্জ হচ্ছে, বাট ভিতরের জিনিস সেমই আছে। ধরো এরকম কি হয়েছে যে তুমি এইটার মধ্যে জুম করছো, ঠিক আছে, এই যে এই বরফ আছে, বরফকে তুমি একদম ইলেকট্রনিক মাইক্রোস্কোপিক দিয়ে, যন্ত্র দিয়ে খুব সুন্দর করে জুম করছো, জুম করে দেখতেছো যে এটার ভিতরে কি আছে? অণু আছে। অণুটা কিসের? H2O। আচ্ছা ভাইয়া, এই যে পানি লিকুইড আছে, এটার মধ্যে কিসের অণু আছে? এটার মধ্যে H2O আছে। এখন তুমি কি করছো? এটাকে তাপ দিছো। আচ্ছা বলো তো, এটা যখন পানিকে তাপ দিয়ে তুমি গ্যাস বানাইছো, বাষ্প বানাইছো, এখানে কি কার্বন ডাইঅক্সাইড হয়ে যাবে? এখানে কি তুমি কার্বন ডাইঅক্সাইড পাবা? ইয়েস আর নো? নো। কি পাবা তাহলে? পানিই পাবা। তার মানে তুমি শুধু চেহারা চেঞ্জ করার মাধ্যমে যদি কোনো কিছু চেঞ্জ করো, সেটা হচ্ছে তোমার ফিজিক্যাল চেঞ্জ বা ভৌত পরিবর্তন। এখানেও H2O পাবা। এখন একটা জিনিস একটু দেখো ভাইয়া, এখানে আমরা একটা জুমড আউট, হ্যাঁ, একটা ব্লো আপ ছবি দেখানোর ট্রাই করছে। এখানে কিউট কিউট কিছু অণু আছে, এই যে ছোট্ট 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 অণু আছে। এই অণুগুলা কি হয়েছে? একদম পাশাপাশি আছে, তাই না? লেগে লেগে আছে একদম। আচ্ছা, এইখানেও কিছু কিউট কিউট পানির অণু আছে, H2O সবগুলাই। এই অণুগুলা কি আছে? একটু দূরে দূরে আছে। আর এইখানে যে অণুগুলো আছে, এগুলোর মধ্যে মান অভিমান একটু বেশি মনে হচ্ছে। এদের দূরত্ব ভালোই বেশি, তাই না? এদের মধ্যে ডিস্টেন্সটা একটু বেশি। তাহলে এই যে একটা অণু আর একটা অণুর কতটুকু কাছাকাছি আছে আর কতটুকু দূরে দূরে আছে, এটার উপর ডিপেন্ড করেই কিন্তু পদার্থের অবস্থাটা ইয়া হয়। এখন তোমরা কি এই জিনিসটা একটু আরো ফিল করে বুঝতে চাও? ওকে, ঠিক আছে, যদি বুঝতে চাও তাহলে হচ্ছে এখন মনোযোগ দিতে হবে। তাহলে দেখো, এই যে তোমাদের জন্য আমি কি করছি, এক বয়ম
আইসক্রিম নিয়ে আসছি, আইস পানি, সরি বরফ। এখন এই যে ছোট ছোট কিউট কিউট যে জিনিসগুলো দেখতে পাচ্ছ বিন্দু বিন্দু, এগুলা কি বলতো? পানির অণু। এখন টেম্পারেচার আছে -20°C। খেয়াল করে ভাইয়া, অণুগুলা কি আছে? সবচেয়ে কাছাকাছি আছে নাকি দূরে দূরে আছে বলো তো? ইয়েস নো দিয়ে আনসার দিবা। কাছে নাকি দূরে? কাছে হলে ইয়েস দিবা, আর দূরে হলে নো দিবা। কাছে, তাই না? এটা কাছাকাছি অবস্থায় আছে। এখন আমি কি করলাম? একটু তাপমাত্রা বাড়াই দিলাম। হ্যাঁ, -10°C নিয়ে আসলাম। -10°C নিয়ে আসলে কি হবে? -20 থেকে -10, তার মানে এখন একটু ভাইব্রেশন বেশি হচ্ছে না ভাইয়া? -10 থেকে আমি -5 নিয়ে আসলাম। -5 ভাইব্রেশন আরো বেড়ে গেছে। যখনই আমি জিরোতে নিয়ে আসবো কি হবে বলো তো? কেউ একটু ধারণা করো তো, জিরোতে কি হবে? জিরোতে আসার পর দেখো এদের ভাইব্রেশন আরো বেড়ে গেছে, এদের যে কম্পন, এদের যে আন্তঃআণবিক গতি সেটা বেড়ে গেছে। এবং দূরত্ব কি বাড়ছে নাকি কমছে জানো তো? একটা অণু আর একটা অণুর মধ্যে দূরত্ব বাড়ছে নাকি কমছে? বাড়ছে। গুড, ভেরি গুড। যদি বেড়ে থাকে তাহলে একটু দেখো, একটু আগে যখন কঠিন ছিল তখন ছিল একদম কাছাকাছি, যখন তরল হয়েছে তখন এই যে কাপাকাপি বেড়ে গেছে। বলো তো আকর্ষণ শক্তি কোনটাতে বেশি? সলিড নাকি লিকুইড? তরল নাকি গ্যাস? কঠিন? কোনটাতে আকর্ষণ শক্তি বেশি? আন্তঃআণবিক আকর্ষণ শক্তি কোনটাতে বেশি? কঠিনের নাকি তরলে? কোনটা আটকে ধরে রাখছে? কঠিনে। দেখো, কারণ কঠিনে একটা অণু আর একটা অণু একদম কাছাকাছি লেগে আছে। যখন ওকে তরল করছি, তরল করার সাথে সাথে কি হয়েছে? এই যে দূরে দূরে চলে যাচ্ছে, দূরে দূরে চলে যাচ্ছে। তার মানে যখন সে শক্ত অবস্থায় আছে তখন আকর্ষণ শক্তিটা বেশি, দূরত্বটা কম। এই যে এই দুইটা যদি অণু হয়, আমার যে হাতের মুষ্টি দেখতে পাচ্ছ, এই দুইটা যদি অণু হয় তাহলে আন্তঃআণবিক দূরত্ব কঠিনের ক্ষেত্রে কম, এই জন্য আকর্ষণ শক্তি বেশি। কারণ দূরত্ব যত কম হবে আকর্ষণ তত বেশি হবে। আর যখন তরল হয়ে গেছে তখন দূরত্ব কমে গেছে, দূরত্ব বেড়ে গেছে, আকর্ষণ শক্তি কমে গেছে। এবং যখন আমি এটাকে গ্যাস বানাই দিব, দেখো গ্যাস বানাইলে কি হবে? এই যে আরেকটু গরম করি, গরম পানি, তখন আরো কাপাকাপি বেড়ে গেছে, গতিশক্তি বেড়ে গেছে, আরো তাপ দিছি আরো বেড়ে গেছে। আমি 80°C নেই, আরো বেড়ে গেছে। 90-তে নেই, আরো বেড়ে গেছে। একদম ছোটাছুটি একদম তীব্র হয়ে গেছে। তার মানে আন্তঃআণবিক দূরত্ব কি হয়েছে? আরো বেড়ে গেছে। আকর্ষণ কি হয়েছে? আরো কমে গেছে। যখন আমি 100-তে নিব তখন কি হবে দেখো? বুম। মজা না জিনিসটা? তখন কিন্তু গ্যাস হয়ে গেছে। ক্লিয়ার? জিনিসটা কি ক্লিয়ার হয়েছে? দেখা যাচ্ছে তোমাদের? ওকে, ভেরি গুড। তাহলে আমরা এই জিনিসগুলো বুঝলাম, এবং এখন তোমাদের থেকে আমি আনসার নিব, ঠিক আছে? তোমরা যেহেতু জিনিসগুলো বুঝে গেছো, ওকে। তাহলে দেখো এখানে গ্যাস আছে, লিকুইড আছে, সলিড আছে, কঠিন, তরল এবং কি বায়বীয় পদার্থ আছে। তোমরা আমাকে বলবা যে আন্তঃআণবিক আকর্ষণ একটা জিনিস আছে। হ্যাঁ, আন্তঃআণবিক আকর্ষণ দেখে দেখে বলবা। একটা আছে হচ্ছে আন্তঃআণবিক আকর্ষণ, আর একটা আছে হচ্ছে আন্তঃআণবিক দূরত্ব। হ্যাঁ, দূরত্ব। আর একটা আছে হচ্ছে তোমার, আর একটা পরে বলতেছি। এই যে তিনটা দেখে বলো আকর্ষণ শক্তি, হ্যাঁ, কোনটার মধ্যে সবচেয়ে বেশি? কঠিনে, তরলে নাকি গ্যাসে? একটাতে জানো, জানো তাড়াতাড়ি জানো। সলিড বা কঠিনে বেশি, তাই না? তার মানে আমি যদি আন্তঃআণবিক আকর্ষণ শক্তির ভিত্তিতে এদেরকে সাজাতে চাই তাহলে সবচেয়ে বেশি আন্তঃআণবিক আকর্ষণ শক্তি কার বেশি? কঠিনের বেশি, তারপরে হচ্ছে তরলের, তারপরে হচ্ছে ভাইয়া গ্যাসের। ভেরি গুড। আচ্ছা এবার বলো তো দূরত্ব কোনটার বেশি ভাইয়া? দেখো এখানেই দেখো, এই যে দূরত্ব হচ্ছে কোনটার বেশি জানো? দূরত্ব কার বেশি? দূরত্ব হচ্ছে বায়বীয়র বেশি। তাহলে দুইটা অণুর মধ্যে দূরত্ব হচ্ছে
বায়বীয়তে বেশি। তাহলে আমি যদি আবারও কঠিন, তরল আর গ্যাস এভাবে লিখি, তাহলে তাহলে সবচেয়ে বেশি আন্তঃআণবিক দূরত্ব হচ্ছে গ্যাসের, তারপরে কঠিনের, তারপরে তরলের। ঠিক আছে, এবার আর একটা জিনিস হচ্ছে কমন সেন্স খাটায় বলবো ভাইয়া, এই যে গ্যাসটা আছে, কণার ছোটাছুটি দেখে বলবা কোনটার মধ্যে ছোটাছুটি বা কণার গতিশক্তি, প্রত্যেকটা কণার গতিশক্তি কোনটায় বেশি। এই যে গ্যাসে হচ্ছে ছোটাছুটি বেশি, তরল হচ্ছে একটু কম, আর কঠিনে হচ্ছে সবচেয়ে কম। তাহলে বলো তো কণার গতিশক্তি, হ্যাঁ কণার গতিশক্তি কোনটাতে বেশি? ভেরি গুড। গুড, ভেরি গুড, সাবাস, তোমরা সেরা। তাহলে আমি যদি বলি কণার গতিশক্তি কণার গতিশক্তি, সেখানেও আমি এই এই জিনিসটাই বলতে পারি যে কঠিনে সবচেয়ে বেশি, তারপরে তরলে, সরি কঠিনে সবচেয়ে কম, তারপরে তরলে, তারপরে হচ্ছে আপনার গ্যাসে ভাইয়া। ওকে, তাহলে আমরা মোটামুটি ক্লিয়ার এই পর্যন্তই। কারো কোনো ঝামেলা আছে, কারো কোনো দুঃখ কষ্ট বেদনা এই টপিকটুকু বুঝতে, এই পর্যন্ত বুঝতে? কোনো দুঃখ কষ্ট ঝামেলা নাই, এই তোমরা সেরা। ওকে, তাহলে এরপরে আমরা আর একটা জিনিস না দেখছি, হ্যাঁ তোমাদের বইয়ে তোমরাও দেখছো, তোমরা প্রিটেস্ট দিছো, অনেকে দিচ্ছ, হ্যাঁ তো তোমাদের তো জানার কথা এই জিনিসটা, যে ভাইয়া এরকম একটা জিনিস আছে বইয়ে, যে তাপ প্রদানের বক্ররেখা, কিন্তু জিনিসটা আসলে সরল রেখা, কিন্তু কেন যে বক্ররেখা নাম দিছে জানি না। ঠিক আছে, ওকে, সেখানে কি আছে ভাইয়া? এই যে এমন একটা রেখা, এমন একটা রেখা, তারপরে এমন। এই জিনিস কি মনে আছে তোমাদের কারো? পারো এটা? একজন খুবই সুন্দর একটা কোশ্চেন করছে যে ভাই পানির সংকেত কি, এটা আমি জানাবো তোমাকে, ঠিক আছে তুমি লাইনে থাকো। ওকে, পারো। আচ্ছা, যারা যারা পারো না, বাট বা পারো আরো ভালো মতো পারতে চাও বা আরো ভালো করে ফিল করতে চাও, তাদের জন্যই হচ্ছে আমরা আজকের ক্লাসটাতে আর একটা জিনিস রাখছি তোমাদের জন্য। সেটা হচ্ছে যে এই যে তোমাদের জন্য নিয়ে আসছি আমরা এক বালতি বরফ। ঠিক আছে, খেয়াল করো সবাই, যারা যারা বুঝো না, যারা যারা বুঝো সবাইকে বলতেছি যে একটু মনোযোগ দিতে হবে। তোমাদের জন্য কি নিয়ে আসছি? এক বালতি বরফ নিয়ে আসছি। এখন কি হয়েছে, এই যে এই জিনিসটা পানির পরিবর্তনের সাথে, পানির অবস্থার সাথে এমন পাহাড়ের সম্পর্ক কি, হ্যাঁ এই পাহাড় বা সিঁড়ি কিভাবে আসলো, এটাই আমরা দেখব। ওকে, দেখার জন্য আমার কি করতে হবে? আমার হচ্ছে তাপ দিতে হবে। দেখো, তাপ দেওয়ার জন্য আমার কি লাগবে? মোমবাতি লাগবে বা একটা স্পিরিট ল্যাম্প আনছে আর লাগবে, আমরা বাজার থেকে নিয়ে আসছি একটা স্পিরিট ল্যাম্প। ওকে, তাহলে দেখো স্পিরিট ল্যাম্প দিয়ে তাপ দেওয়া শুরু করছি, আর দুইটা দিকে খেয়াল রাখবা, এখানেও খেয়াল রাখবা, এখানেও খেয়াল রাখবা, অবস্থার পরিবর্তনটা কিভাবে সেটাও তোমার বুঝতে হবে। দেখো একটু তাপ দিছি, -20 থেকে -10 হয়ে গেছে, তার মানে 1 সেকেন্ড তাপ দিলে, আধা সেকেন্ড তাপ দিছি, -20 থেকে টেম্পারেচার বেড়ে -10 হয়ে গেছে। এই গ্রাফটা বরাবর হচ্ছে আমরা দেখাবো যে এক্স অক্ষর সাপেক্ষে, মানে সময়ের সাপেক্ষে তাপমাত্রা কিভাবে চেঞ্জ হচ্ছে। তাহলে মানে একটা জিনিস একটু ক্লিয়ার হয়ে নাও, হ্যাঁ বরফ গলাবো আমরা, ঠিক আছে, বরফ গলাবো কি দিয়ে? তাপ দিয়ে। তার মানে আমি একটা মোমবাতি নিয়ে আসছি, মোমবাতি দিয়ে যে তাপ বের হচ্ছে, সেই তাপটা কি পরিবর্তনে কাজ করতেছে? তাপমাত্রা পরিবর্তনে কাজ করতেছে। তার মানে আমি এই মোমবাতিকে বেতন দিছি কিসের জন্য? বেতন দিছি যে তুই তাপমাত্রা বাড়াই দিবি খালি, আর কিছু করবি না। ওকে, তাহলে ওর দায়িত্ব হচ্ছে তাপমাত্রা বাড়ানো। তাহলে দেখো এই যে তাপমাত্রা বাড়াচ্ছে বাড়াচ্ছে, -6, -2, এই যে 0 ডিগ্রি সেলসিয়াসে চলে আসে। তার মানে এতক্ষণ সে ভালোই কাজ করছে, এতখানি তাপমাত্রা সে বাড়াই দিছে। এখন 0 ডিগ্রি সেলসিয়াসের পর তোমরা জানো যে 0 ডিগ্রি সেলসিয়াস কি? বরফের গলনাঙ্ক। তার মানে পানি এখন কি হবে? গলতে থাকবে। এখন আগামী 5 সেকেন্ড বা আগামী 10 সেকেন্ড কি হবে? এই তাপমাত্রা দিচ্ছি, তাপ বাড়াচ্ছি, কিন্তু তাপমাত্রা বাড়তেছে না, তাপমাত্রা এখানেই আটকে আছে। কেন দেখো তো, কেন বলো তো? কারণ এই যে বরফটুকু আছে, বরফটুকু পুরাটুকু পানি না হওয়া পর্যন্ত আর তো ও তাপমাত্রা বাড়াইতে পারবে না। তার মানে
আমি যেটা বলছিলাম যে আমি মোমবাতিকে টাকা দিচ্ছি বা মোমবাতিকে শক্তি দিচ্ছি, মোমবাতি আমাকে শক্তি দিচ্ছে তাপমাত্রা বাড়ানোর জন্য। তার মানে ধরো আমি এই জিনিসটার উপর, এই রিমোটটার উপর বল প্রয়োগ করছি, ঘুষি দিছি, এটা সামনের দিকে আগাচ্ছে। তার মানে আমার শক্তিটা দেখা যাচ্ছে, শক্তিটার পরিবর্তন কি হচ্ছে দেখা যাচ্ছে, যে না শক্তিটা এটার অবস্থা পরিবর্তন করতেছে। এমন অনেক শক্তির প্রভাব আছে যেটা দেখতে পাই না। যেমন এতক্ষণ পর্যন্ত শক্তির প্রভাবটা আমরা দেখতে পাচ্ছিলাম যে তাপমাত্রা বাড়তেছিল, 0 ডিগ্রি সেলসিয়াসে আসার পর তাপমাত্রা আর বাড়ে নাই। তার মানে আমি এই যে তাপের যে কাজ এটা দেখতে পাচ্ছি না। তাপ কি করতেছে? তাপকে তুমি প্রশ্ন করো যে তাপ, তুমি তোমার কথা ছিল হচ্ছে তাপমাত্রা বাড়ানো, তুমি সেটা না বাড়ায় কি করলা? তখন এই যে যে তাপটা লুকায় পড়ছে, যে তাপটা আমি দেখতে পাইনি, যে তাপ কি করছে, ওই তাপটুকুকে আমরা বলি হচ্ছে সুপ্ত তাপ। সুপ্ত তাপ কি করে? সুপ্ত তাপ হচ্ছে লুকায় লুকায় এই যে পুরা বরফটুকুকে গলনাঙ্কে আসার পর পানি বানায়। আবার সুপ্ত তাপ লাগবে হচ্ছে পানি থেকে যখন বাষ্প হবে, পুরা পানিটুকুকে বাষ্প বানাবে। ঠিক আছে? তাহলে সুপ্ত তাপের সময় কি হবে? তাপমাত্রার চেঞ্জ হবে না, তাপমাত্রা কনস্ট্যান্ট থাকবে। তাহলে দেখো একদম পুরাটুকু যখন পানি হয়ে যাবে, এখন দেখো 0 ডিগ্রি সেলসিয়াসে পরে 1 ডিগ্রি সেলসিয়াসে একটু তাপমাত্রা বাড়ছে। এরপরে আবার আমি তাপ দিব, আবার দেখো এই জিনিসটা বাড়তেছে, তাপমাত্রা বাড়তেছে। তার মানে এই যে 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে যতক্ষণ আমি তাপ দিছি, ওই তাপটা কি হিসাবে কাজ করছে? সুপ্ত তাপ হিসেবে কাজ করছে। ঠিক আছে? এখন দেখো 61, 62, 70, তারপরে 80 হবে। বলো তো আবার সুপ্ত তাপ আমি কোথায় পাবো? আচ্ছা, আগে তোমাদের সুপ্ত তাপ বুঝাই। হ্যাঁ, সুপ্ত মানে কি আর তাপ মানে কি? এই তাপ কি বলো? তাপ হচ্ছে শক্তি। তাহলে সুপ্ত তাপ কি? সুপ্ত মানে কি? লুকায়িত, লেটেন্ট। সুপ্ত তাপ মানে হচ্ছে লুকায়িত শক্তি, যে শক্তি পলায় আছে। হ্যাঁ, এখন আমি যখন তাপ দিছি বা মেইন শক্তিটা ইউজ করছি, তখন টেম্পারেচার বাড়ছে, বাট তাপ দিতে দিতে একটা সময় আর টেম্পারেচার বাড়ে না। এখন দেখো ভাইয়া, তাপ যে দিচ্ছে এটার প্রমাণ কি? এই যে আগুন, তাই না? এখন 100 ডিগ্রি সেলসিয়াসে আসার পরে আমি কি তাপ দেওয়া বন্ধ করে দিছি? যদি বন্ধ করে রাখলাম তাহলে হচ্ছে এখানে এসে থেমে যেত, কিন্তু না, আমি তো আগুন দিয়ে তাপ দিচ্ছি, সেটা আমার চোখেও পড়তেছে, কিন্তু তাপের চেঞ্জ সেটা চোখে পড়তেছে না। তার মানে তাপটা কোথায় যেন হারায় যাচ্ছে, কোনো একটা অন্য কাজে ব্যবহৃত হচ্ছে। ঠিক আছে? ধরো তুমি তোমার একটা ফ্রেন্ডে টাকা দিছো, যে তুই টাকা দিয়ে শুধু ভাত খাবি, ভাত খাবি। ঠিক আছে? তো একদিন কি করছো, তুমি 100 টাকা দিচ্ছ, প্রতিদিনই টাকা দিচ্ছ, টাকা তোমার অ্যাকাউন্ট থেকে চলে যাচ্ছে, কিন্তু একদিন দেখছো যে ও ভাত খাচ্ছে না, ও কি করতেছে? ও অন্য একটা জিনিস কিনছে। তার মানে ও টাকা অন্য সেক্টরে ব্যয় করছে। বোঝা গেছে? তাহলে ও টাকাটা অন্য সেক্টরে ব্যয় করার কারণে কেউ ভাত খাচ্ছে না। একইভাবে এই শক্তিটা আমি ইউজ করছি শুধুমাত্র তাপমাত্রা বাড়ানোর জন্য, কিন্তু শক্তিটা শুধু তাপমাত্রা বাড়ানোর ক্ষেত্রে ইউজ হয় না। যখনই গলনাঙ্ক আর স্ফুটনাঙ্কে আসছে, তখন এই শক্তিটা অন্য কাজে ইউজ হয়েছে। কি কাজে? অবস্থার পরিবর্তনে, কঠিন থেকে তরল, তরল থেকে বায়বীয় হওয়ার জন্য। ঠিক আছে? এই জন্য এই তাপটাকে আমরা কি বলতেছি? সুপ্ত তাপ। তাহলে বলো তো, ওই যে যেই টাকাটা দিয়ে তোমার বন্ধু ওই যে খাবার না খেয়ে অন্য একটা জিনিস কিনছে, সে ফর এক্সাম্পল একটা ফোন কিনছে বা একটা হেডফোন কিনছে, ওই টাকাটাকেও কিন্তু আমরা সুপ্ত টাকা বলবো। বোঝা গেছে? ক্লিয়ার এবার? এবার কি বোঝা গেছে? ওকে, ঠিক আছে। তাইলে আমরা এবার আবার তাপ দিই। দেখো, এবার পুরা পানিটুক যতক্ষণ না পর্যন্ত গ্যাস হবে, ততক্ষণ পর্যন্ত এখানে আবার টেম্পারেচার বাড়বে না। মজার জিনিস না? যে আগে তুই পুরাটা ফ্রি হবি, তারপরে আবার তোর তাপমাত্রা বাড়াবো, তার আগে না। তাহলে দেখো, আবার পুরা পানিটুক ফুরাবে, এখানে মনে করো এই গ্যাসটুক আটকানো আছে। ঠিক আছে? আচ্ছা, যখনই আবার হচ্ছে 105, 8, 9, 10, 11, 12, 13, তখন আবার টেম্পারেচার বাড়তেছে। তাইলে বাচ্চারা, এই পর্যন্ত কারো কোনো দুঃখ কষ্ট ঝামেলা আছে? এই যে এতটুক পর্যন্ত যে বুঝাইছি, এই ইফতি ভিডিও রেকর্ড করা লাগবে না ভাইয়া, কোনো দুঃখ কষ্ট নাই, তাই না? কোনো সমস্যা নাই। তাহলে দেখো, আমি একটা জিনিস তোমাকে একটু চোখে আঙুল দিয়ে দেখাইতে চাই, যে তুমি জানো যে পানির জন্য, বরফ তো ছিল এখানে, পানির জন্য গলনাঙ্ক কত? গলনাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। আর স্ফুটনাঙ্ক কত? স্ফুটনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস।
এবং মজার বিষয় হচ্ছে তুমি দুইটা স্ট্রেট লাইন পাইছো, বাকি দুটা কিন্তু বাঁকা। দেখো একটা স্ট্রেট লাইন পাইছো 0 ডিগ্রি সেলসিয়াসে, আর একটা স্ট্রেট লাইন পাইছো তুমি 100 ডিগ্রি সেলসিয়াসে। বাকিগুলা কি এই যে 20 থেকে শুরু হয়ে বাঁকা বাঁকা বাঁকা। তার মানে এই যে হিট কার্ভ বা হচ্ছে তাপ প্রদানের লেখচিত্র খুবই সহজ জিনিস। তুমি যদি খালি গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক জানো, কি করবা, গ্রাফ নিবা, দুইটা টান মারবা, বাকিটা যোগ করে দিবা, আলহামদুলিল্লাহ হয়ে যাবে। ঠিক আছে, আর বাকিটা আমি শিখাই দেবো এখনই। তার আগে বলো এইটুক পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা, যে কেন এটা স্ট্রেইট হলো আর এটা স্ট্রেইট হলো। হ্যাঁ, এই পর্যন্ত কি ক্লিয়ার হয়েছে? ওকে, এই পর্যন্ত যদি ক্লিয়ার হয় তাহলে আমরা চলে যাব। এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, কারণ এটা একদম অ্যাকচুয়াল, মানে কি বলে, অথেন্টিক একটা জিনিস যে আমরা আসলেও জিনিসটা হচ্ছে করে দেখছি। হ্যাঁ, দাঁড়া মোমবাতিটা দিয়ে নিই, তাহলে তোমার জন্য সুবিধা হবে। ওকে, তাহলে আমরা চলো, স্ক্রিনশট নেওয়া শেষ, আমরা বুঝলাম সুপ্ত তাপ কি এবং এই জিনিসও বুঝলাম। তাহলে এবার ধরো, এবার আমরা নতুন করে একটু আঁকার ট্রাই করি। ধরো একটা পদার্থ দিয়ে দিছে যার 60 ডিগ্রি হচ্ছে গলনাঙ্ক আর 120 ডিগ্রি হচ্ছে স্ফুটনাঙ্ক। কি করব বলো তো? দেখো একদম ধাপে ধাপে করবা। 120 আর 60, প্রথমে কি করবা, প্রথমে একটা স্কেল নিবা বা রুলার নিবা, তারপরে দুইটা অক্ষ আঁকবা, এইটা ওয়াই অক্ষ, এ হচ্ছে এক্স অক্ষ। গলনাঙ্ক কত বলছে, 60 ডিগ্রি সেলসিয়াস, আর স্ফুটনাঙ্ক 120 ডিগ্রি সেলসিয়াস। তো কি করবা, এরপরে ওই যে বলছি দুইটা প্যারালাল লাইন আসবে। হ্যাঁ, দুইটা প্যারালাল লাইন কই আসবে, একটা আসবে 60-এ আর একটা আসবে 120-এ। তাহলে এই দুইটা আমরা নিলাম। হ্যাঁ, এরপরে কি করবো, আল্লাহর নামে বিসমিল্লাহ বলে যোগ করে দেবো। এই যে মূল বিন্দুর সাথে একটা দিলাম আর এখানে একটা দিলাম। ওকে, হইলো, এই পর্যন্ত হইলো। এরপরে গ্যাস হওয়ার পর কি হবে, আবার বাড়বে। এরপরে কি করবা, এরপরে একটু ঢং করবা। ঢংটা কি, এই যে দেখো এখানে একটা, এখানে একটা 120 লিখবা, এখানে লিখবা 120, ও সরি না, এখানে লিখবা 60 ডিগ্রি সেলসিয়াস। এরপরে উপরে লিখবা ভাইয়া এটা হচ্ছে 120 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, এরপরে তুমি আরো একটু ঢং করবা, সেটা হচ্ছে কি, এখানে একটা ডটের লাইন দিয়ে এটা দেখাই দিবা। হ্যাঁ, এই যে 120, এটা 60, এটা হচ্ছে 120। এরপরে কি করবা, এরপর হচ্ছে এখানে 0 লিখবা, তারপরে এ বি সি ডি ই ইত্যাদি ইত্যাদি, এফ জি এইচ, এই যত লিখতে পারো তত ভালো। ঠিক আছে, এখানে লিখবা এক্স অক্ষ, এখানে লিখবা ওয়াই অক্ষ, এখানে লিখবা সময়, সময় কিসে, সেকেন্ডে, এখানে লিখবা তাপমাত্রা, টেম্পারেচার। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এইটুক পর্যন্ত হওয়ার পরে আরো আরো একটু ডিটেলস যদি লেখো, যে ভাইয়া এখানে ও এ কি, ও এ হচ্ছে কঠিন অবস্থা, তাই না? তারপরে এবি কি, এবি হচ্ছে যে সুপ্ত তাপ, এবি, এবি হচ্ছে কঠিন আর তরলের মাঝামাঝি একটা অবস্থা, কঠিন তরলের সন্ধি অবস্থা। আচ্ছা, এরপরে বিসি কি, বিসি হচ্ছে শুধু তরল, তাই না? কেন, দেখো এই যে গলনাঙ্ক 60 ডিগ্রি, 60 থেকে 120-এর মধ্যে যদি থাকে তখন সে কি, তরল অবস্থায় আছে। আবার সিডি কি, সিডি হচ্ছে গ্যাস তরল বা তরল গ্যাস সাম্য অবস্থা বা তরল গ্যাসের অন্তর্বর্তী অবস্থা। আর ডিই কি, ডিই হচ্ছে শুধু গ্যাস। তাহলে ভাই সহজ জিনিস না? দেখো এই জিনিস অনেকে কিন্তু পারে না বা ভয় পায় বা আন্দাজে লেখে। ঠিক আছে, বায়বীয় অবস্থার পর কি হবে, বায়বীয়র পরে হচ্ছে আবার হচ্ছে বাড়তে থাকবে। সময়ের জায়গায় কি ফাঁকা রাখবা, সময়ের জায়গায় এখানে লিখবা তোমার মন মতো আর কি। এখানে তো ডেটা চাবেন এরকম, ধরো 5, 10, 15, 20 এরকম লিখে দিল আর কি। আর এখানে তো ওই যে গ্রাফের মতো যদি লিখতে চাও 10, 20, 30, 40, 60, এখান থেকে এভাবে লিখলে তাহলে জিনিসটা আরো অথেন্টিক লাগবে। ঠিক আছে, বাট মেইন ফ্যাক্টরটা হচ্ছে তোমার বুঝতে হবে যে আসলে কিভাবে কাজ করে। এবার কি তাপ প্রদানের বক্ররেখা বা তাপ প্রদানের লেখ ক্লিয়ার তোমাদের সবার? ওকে, তাহলে দেখো আমরা এবার একটু এমসিকিউ সলভ করি। এক্স একটি পদার্থ, এর তাপ প্রদানের লেখচিত্র নিম্নরূপ। আচ্ছা, এটা সলভ করার আগে আরেকটা জিনিস হচ্ছে একটু বলে নিই, যে এতক্ষণ আমরা দেখছি যে ভাইয়া সব পদার্থই প্রথমে কঠিন থাকে, তারপরে আপনার তাপ দেন একটু, তাপ দিলে কি হয়, তরল হয়, তারপরে হচ্ছে গ্যাসীয় হয়।
কিন্তু কিছু বিশেষ চাহিদা সম্পন্ন পদার্থ আছে। এরা কি করে? এদেরকে ধরো তুমি কঠিন রাখছো, কঠিন থেকে তাপ দেওয়ার পর সরাসরি গ্যাস হয়ে গেছে। এই ধরনের পদার্থ বা এই ধরনের ঘটনা পৃথিবীতে যখন ঘটে তখন আমরা খুবই অবাক হই। অবাক হয়ে আমরা এই ঘটনার নাম কি দেই বলো তো? এই ঘটনার নাম কি দেই? ঊর্ধ্বপাতন। ভেরি গুড। তার মানে কোনো পদার্থ যদি গ্যাস থেকে, কঠিন থেকে ডিরেক্টলি গ্যাস হয়ে যায়, তখন আমরা এই আজব ঘটনাটাকে বলি হচ্ছে ঊর্ধ্বপাতন। ঊর্ধ্বপাতন কি? ডিরেক্টলি আকাশে চলে গেছে, ডিরেক্টলি গ্যাস হয়ে গেছে, মাঝখানে কোনো লিকুইড স্টেট নাই। এবং যারা এরকম ঊর্ধ্বপাতন হয়, ঊর্ধ্বপাতিত হয়, তাদেরকে আমরা বলি উদ্বায়ী পদার্থ, উদ্বায়ী বা ঊর্ধ্বপাতিত পদার্থ, ঊর্ধ্বপাতিত পদার্থ। এবার তোমাদের কাছে আমার প্রশ্ন, হ্যাঁ, কয়েকটা ঊর্ধ্বপাতিত পদার্থের নাম বলো। তোমাদের বলা লাগবে না, আমি বলে দিতেছি। ইজি জিনিস, যেহেতু সহজ জিনিস, সহজ জিনিস সবসময় আমি বলে দিব, ঠিক আছে? নিশাদল। নিশাদলের সংকেত কি? NH4Cl। হে, ফোরটা একদম অপুষ্টিতে ভুগতেছে, সুন্দর করে লিখতে হবে, তা না হলে মান সম্মান থাকবে না। NH4Cl। ওকে, তো এরপরে নিশাদলের পরে কি আছে? অ্যালুমিনিয়াম ক্লোরাইড, AlCl3। এরপরে আছে ধরো ন্যাপথালিন। ন্যাপথালিনের সংকেত কি বলতো? C10H8। হ্যাঁ, এরপর আছে ধরো কর্পূর। এই বলো, কর্পূরের সংকেত কি জানো তো? ভেরি গুড। কাইফ, নওরিন, মাহফুজ। মাহফুজ বলছে জানি না, তোমাকে আরো ভেরি গুড। C10, C10H16O। ঠিক আছে, এটা হচ্ছে কর্পূরের সংকেত। আচ্ছা, এবার আমরা আর একটা জিনিস দেখব। কর্পূরের পরে আরো কি কি আছে? আয়োডিন। আয়োডিন I2। আর কি আছে? ড্রাই আইস। এই ড্রাই আইস মানে কি জানো? ধরো কেউ তোমাকে বললো যে ভাই এই যে আইসক্রিম খান, কিন্তু ড্রাই আইসক্রিম, তখন কি হবে বলো তো? কার্বন ডাইঅক্সাইড খাওয়াই দিবে, ঠিক আছে? তো CO2 সলিড যদি হয়, কার্বন ডাইঅক্সাইডের কঠিন রূপ হচ্ছে ড্রাই আইস, ঠিক আছে? আচ্ছা, তো এই যে যে এই স্লাইডে আমরা যাদেরকে নিয়ে কথা বলছি, হ্যাঁ, এই যে এখানে আমরা যাদেরকে নিয়ে কথা বলছি, ঊর্ধ্বপাতিত পদার্থ, এই যে এরা এরা এদের নিয়ে একটা বিশেষ তথ্য জেনে নাও। এদের জীবনে অনেক দুঃখ, আবার অনেক শান্তি। এদের জীবনে দুইটা দশা আছে, একটা হচ্ছে কঠিন দশা আর একটা হচ্ছে গ্যাসীয় দশা। কিন্তু জীবনে কোন দশা নাই বলতো? কোনো তরল দশা নেই। নো লিকুইড স্টেট। হাউ মিজারেবল লাইফ। বোঝা গেছে? তাহলে এদের জীবনে কোনো তরল দশা নেই। বোঝা গেছে? তাহলে আয়োডিন তরল দশায় এক্সিস্ট করে না। তারপরে হচ্ছে তোমার এই কি বলে, কার্বন ডাইঅক্সাইড তরল দশায় এক্সিস্ট করে না। বোঝা গেছে? ক্লিয়ার? এখন তোমাদের কাজ কি? তোমাদের কাজ হচ্ছে ভাইয়া এই জিনিসগুলো একদম টানা মুখস্থ, হ্যাঁ, মাথার মধ্যে ডাউনলোড করে সেভ করে একদম ফোল্ডার করে রেখে দাও যে ঊর্ধ্বপাতিত পদার্থ কারা কারা। প্রচুর আসে এমসিকিউতে, প্রচুর, যার তুলনা একটুই দেখতে পাবো। আচ্ছা ঠিক আছে, এবার প্রথম এমসিকিউ দেখো। এই যে এইগুলো তো আমরা পারি,
এই একটা হিট কার্ভ দেখাইছে 75 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে গলনাঙ্ক, 120 হচ্ছে স্ফুটনাঙ্ক। এবার পদার্থটির স্ফুটনাঙ্ক 120 ডিগ্রি সেলসিয়াস, বিশ্বাস করি। তরল অবস্থা নেই, বিশ্বাস করি না। ইএফ অংশে আন্তঃকণা দূরত্ব সবচেয়ে বেশি। ইএফ কি? এটা কঠিন, এটা তরল, এটা গ্যাস। আচ্ছা, আর একটা জিনিস, মজার জিনিস বলে দেই। ধরো এই যে হিট কার্ভ যে আছে না, এখানে তো 3টা বেঁকা লাইন থাকবে, 1 2 3, আর বাকিটা তো হচ্ছে তুমি যোগ করবা। এই যে প্রথম বাঁকা লাইনটা হচ্ছে কঠিন, পরের বাঁকা লাইনটা হচ্ছে তরল, তারপরের বাঁকা লাইনটা হচ্ছে গ্যাস। তাহলে দেখো, এটা কঠিন, এটা তরল, এটা গ্যাস, তাহলে এটা ট্রু, বিশ্বাস করি। তাহলে 1 আর 3 যেহেতু সঠিক কথা বলছে, তাহলে সি অ্যান্সার হবে। বাঁধন, খালিদ, তাসনিয়া, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, একটা ভেরি গুড, তোমরা সবাই মিলে ভাগ করে নাও। ওকে, কোনটিকে উত্তপ্ত করলে তরল হয়? তার মানে কোনটা ঊর্ধ্বপাতিত নয়? বলো কোনটা? নিশাদল তরল হয়, কর্পূর গ্যাসীয় হয়, ন্যাপথালিন এটাও গ্যাসীয় হয়, তাহলে তরল হয় কোনটা? শুধু ইউরিয়া, বি। তাপ প্রদান করলে কঠিন থেকে সরাসরি বাষ্পে পরিণত হয় কোনটা? তাহলে সরাসরি বাষ্পে পরিণত মানে কি? ঊর্ধ্বপাতিত। এই যে এই যে এই যে এই যে যাদের জীবনে কোনো তরল দশা নাই এরা। তাহলে একটু দেখি, একটু আগে যাদেরকে দেখছি তাদেরকে এখানে দেখতে পাই কিনা। অবশ্যই এটা কর্পূর, এটা ন্যাপথালিন, এটা কার্বন ডাই অক্সাইড। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে 1 2 ও 3। ওকে, কোনটি ঊর্ধ্বপাতিত পদার্থ? আয়োডিন, এটা তো সহজ জিনিস। কোনটি নিচের কোনটি কর্পূরের সংকেত? কর্পূরের সংকেত একটু আগে তোমরা আমাকে বলছো যে এটা হচ্ছে কর্পূরের সংকেত। এটা কি? এটা হচ্ছে সুক্রোজের সংকেত, চিনি, হ্যাঁ, সুগার, সুক্রোজ। এটা কি? কর্পূর। এটা হচ্ছে ন্যাপথালিন, এটা হচ্ছে কি? বেনজিন। ওকে, বোঝা গেছে তাহলে। ওকে, নিচের কোনটি ঊর্ধ্বপাতন যোগ্য পদার্থ? বলো, কাকে ধরে তুমি ঊর্ধ্বপাতিত করতে পারবা? কে যে কোনটার আনসার কখন দিতেছে, একটু ঠান্ডা হও, ধীর স্থির ভাবে আনসার দাও। এই তো বি, খ, গুড। তাহলে রাইট আনসার হচ্ছে বি, নিশাদল। আচ্ছা, কঠিন থেকে তাপ দিছি, সরাসরি হয়ে গেছে গ্যাস। নিচের কোনটির ক্ষেত্রে উপরোক্ত প্রক্রিয়া প্রযোজ্য নয়? দেখো 2016 সালে একদম এই প্রশ্নটা এসে জর্জরিত হয়ে গেছিল, এবং কুমিল্লা বোর্ড 2019 সালেও আসছে। এটা হবে হচ্ছে প্রযোজ্য নয় হচ্ছে তুতের জন্য। এবার বুদ্ধিমান বাচ্চা কাচ্চা তোমরা যারা আছো, তোমরা একটু আমাকে বলো তো ভাইয়া, তুতের সংকেত কি? কর্পূরও হবে না, আয়োডিনও হবে না, ন্যাপথালিন তো হবেই না। দেখি বলো তো, তুতের সংকেত কি? দেখি কে পারে। ক্যালসিয়াম কার্বনেট লিখছে একজন। তৌসিফ, তাহমিদ, ফাহিম, নিশিতা, সিয়াম সহ, হামজা সহ, এবার লাখ লাখ মানুষ রাইট আনসার দিছো। তোমাদেরটাই হবে আগামী। কপার সালফেট 5H2O, ঠিক আছে, এটা হচ্ছে তোমার তুতের সংকেত। ওকে, এরপরে আসতেছি আমরা হচ্ছে সিকিউতে চলে আসছি। সোডিয়াম ক্লোরাইড একটি যৌগ যার গলনাঙ্ক, দেখো এই যে সহজ জিনিস যে দিছে, এখন আমরা একবারে পেরে যাব, ঠিক আছে। গলনাঙ্ক 801 ডিগ্রি সেলসিয়াস, স্ফুটনাঙ্ক 1465 ডিগ্রি সেলসিয়াস। এবার বলছে প্রথম যৌগটিতে তাপ প্রদানের লেখচিত্র অঙ্কন করো এবং ব্যাখ্যা করো। তাহলে চলো প্রথমে অঙ্কন করি, তারপরে ব্যাখ্যা করি। অঙ্কন করার সময় কি কি বলছি? এই দুটো অক্ষ নিব, অক্ষ নেওয়ার পরে তারপরে কি করব? সবার আগে দুটা প্যারালাল লাইন আঁকবো নিজের সুবিধার্থে, হ্যাঁ। এটা কিন্তু সম্পূর্ণ নিজের জন্য, তুমি নিজের খুশির জন্য এই কাজ করলা, ঠিক আছে। আচ্ছা, এরপরে সেম একটা লাইন এখানে নিব। ওকে, নেওয়ার পরে কি করব? এই যে এখান থেকে যোগ করা শুরু করব বিসমিল্লাহ বলে। এই তো হয়ে গেছে আমাদের সুস্থ স্বাভাবিক একটা কি লাইন? তাপ প্রদানের লেখচিত্র। তাহলে এবার এখানে এই যে আবার সেই কাজ করব আমরা। এখানে দিব হচ্ছে কত? 801। এই উপরে কত লিখবো? তাহলে উপরের যে তাপমাত্রা, এখানে কত লিখবো বলো তো দেখি, তোমরা যে আসলেই পারো কিনা। উপরে কত লিখবো? ভেরি গুড, 1465 লিখবো। তাহলে 1465। ওকে, তাহলে এখানে একটা ডটেড লাইন,
এখানে একটা ডটেড লাইন, তারপরে হচ্ছে আমি চাইলে এখান থেকেও এ বি সি ডি ই এফ। আচ্ছা, এবার তোমাদের কাছে আমার প্রশ্ন ভাইয়া, দেখি একটা জিজ্ঞেস করবো তাহলেই হয়ে যাবে। বলো তো তরল অংশ কোনটুকু? এই যে এ বি বি সি সি ডি ডি নাকি ই এফ? তরল অংশ, তরল তরল অংশ কোনটুক? তৌসিফ ভেরি গুড, নিশিতা, রেদওয়ান, তিথি ভেরি গুড, ইনারা ভেরি গুড, তাসনিম, রনি, আরাফাত সাবাস ভেরি গুড, তোমরাই আগামী দিনের নেতৃত্ব দিবা। সিডি, সিডি হচ্ছে তরল। তাহলে একইভাবে আমাকে একটু বলো তো ভাইয়া, গ্যাস অংশ কতটুকু? গ্যাস কোনটুকু? গ্যাস শাবাশ, শশী, মিফতা, মিফতাহুল জান্নাত, মিনহাজ ভেরি গুড। তাহলে ইএফ হচ্ছে গ্যাস। তাহলে আর কি আছে? আর আছে হচ্ছে তোমার এবি, এবি হচ্ছে তোমার কি কঠিন। এবার দেখো দুটা জিনিস বাদ রয়েছে, কোনটা? একটা হচ্ছে ভাইয়া এই যে বিসি, আর একটা হচ্ছে তোমার ডি। তাহলে বিসি আর ডি কি? বিসি আর ডি হচ্ছে মিশ্র অবস্থা। বিসিতে হচ্ছে তোমার কঠিন তরল, আর ডিই হচ্ছে তোমার তরল গ্যাস, তরল গ্যাস। ঠিক আছে, এটা কি সন্ধি অবস্থা। তাহলে বিসি আর সি এখানে কি কাজ করে? এখানে কাজ করে হচ্ছে ভাই সুপ্ত তাপ। এই দুইটা জায়গায় সুপ্ত তাপ কাজ করে, ফিজিক্সে আছে কিন্তু সুপ্ত তাপ। ঠিক আছে, ওকে। অনেকেই বলতেছিল যে ভাইয়া নামাজের বিরতি দিলে একটু ভালো হয়, পেন্সিল দিয়ে আঁকবো কিনা? পেন্সিল দিয়ে আঁকতে পারো, কলম দিয়ে আঁকলেও প্যারা নাই। ঠিক আছে, আচ্ছা ভাই, নামাজ আজান কি দিয়ে দিছে? আচ্ছা ভাই, আমরা 7টার দিকে একবারে ব্রেক দিই, সবাই একসাথে তাহলে ইয়া পাবো। ঠিক আছে, কারণ দেখা যা গেছে যে কেউ চট্টগ্রাম থেকে জয়েন দিছে, কেউ আবার পঞ্চগড় থেকে জয়েন দিছে, তো নামাজের টাইমটা স্প্লিট করলে হবে না। দেখা গেছে যে আমি ব্রেক দিয়ে দিছি কিন্তু পঞ্চগড়ের একজনে এখনো হচ্ছে মাগরিবের আজানই দেয় নাই, তো টাইমটা নষ্ট হবে। আমরা একটু যদি একটু দেরি করে দিই তাহলে সবাই নামাজ পড়তে পারবে। ঠিক আছে, তাহলে একটু ধৈর্য ধরো, আমরা নামাজের বিরতি দিব। ওকে, আচ্ছা এরপরে কি করবা? এরপরে হচ্ছে এই যে এখানে এক্স, এখানে ওয়াই লিখবা। এক্স অক্ষ দিয়ে কি বোঝাচ্ছ? সময়। ওয়াই অক্ষ দিয়ে কি বোঝাচ্ছ? তাপমাত্রা। এই জিনিসগুলো লিখবা, লেখার পরে ব্যাখ্যা করবা যে স্যার, এখানে স্যার লিখো না আবার খাতায়, যে লিখো এখানে এবি অংশে হচ্ছে তাপমাত্রা বেড়ে বেড়ে 0 থেকে 100 একই গেছে। তারপরে বিসি অংশতে হচ্ছে যে তাপটা ব্যবহার হয়েছে সেটা সুপ্ত তাপ। তারপরে হচ্ছে কঠিন তরল অবস্থা বিরাজমান। তারপরে সিডি তে হচ্ছে তরল। এর এক্সপ্লেইন করলে তুমি মোটামুটি এখানে 3 মার্কস পেয়ে যাবা। ঠিক আছে, এখানে কিন্তু একদম ধরা মার্কস তোমার। আচ্ছা, এরপরে আর একটা কোশ্চেন, এ এর গলনাঙ্ক হচ্ছে তোমার 45°C এবং স্ফুটনাঙ্ক হচ্ছে 95°C। এ এর তাপীয় বক্ররেখা অঙ্কন করো এবং উল্লেখিত তাপমাত্রা দুটিতে পদার্থটির অবস্থার পরিবর্তন কণার গতিতত্ত্বের আলোকে বিশ্লেষণ করো। ইজি জিনিস, আবারও সেম জিনিস করতে হবে, তো এটা আমি আর এলাবোরেটলি করলাম না, জাস্ট হচ্ছে তোমরা এটা কি করে দেওয়া লাগবে আবার আগেরটার মতো বাচ্চারা? আচ্ছা, এটা করে দেওয়া লাগবে না, তাহলে আমি জাস্ট এমনিতে চেহারাটা দেখাই দিই যে কিরকম হবে। এই যে এরকম হবে। এখানে হবে কত বলো তো? এখানে হবে হচ্ছে 45°C, এখানে হবে হচ্ছে 95°C। তারপরে তুমি এই যে এটা এটা গলনাঙ্ক, এটা স্ফুটনাঙ্ক। এবার এটা তো তোমার গ নম্বরের ব্যাপারটা গেল, এবং এই যে এ বি সি ডি দিয়ে তুমি হচ্ছে মার্ক করলা। হ্যাঁ, তারপরে কি করতে হবে? ঘ নম্বরে বলছে যে এই যে, সরি এখানে একটা ভুল হয়েছে, ধরো এফ দিলাম। হ্যাঁ, তাহলে এই যে এফ বি আর সিডি প্রান্তে যে চেঞ্জটা হয়েছে এটা কণার গতিতত্ত্বের আলোকে বিশ্লেষণ করতে হবে। এটা কিন্তু আমরা দেখাইছি অলরেডি। এই যে এটাতে দেখো, এই যে যখন হচ্ছে আমার 0 থেকে -10 থেকে 0 হয় তখন কি হয়? এই যে যে কণাগুলোর গতিতত্ত্ব একটু বেড়ে যায়, গতি বেড়ে যায়। তার মানে কঠিন থেকে যখন তরল হয় তখন কণার যে গতিতত্ত্ব সেখান থেকে আমরা বলতে পারি আন্তঃআণবিক দূরত্ব বেড়ে যায়, কণার গতিশক্তি বেড়ে যায়, আন্তঃআণবিক আকর্ষণ কি হয়? কমে যায়। আবার তরল থেকে যখন গ্যাস হয় তখন কিন্তু এটা অনেক বেড়ে যায়। ঠিক আছে, এই জিনিসটা তুমি যদি এক্সপ্লেন করতে পারো তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এই সিকিউটা হচ্ছে বেসিক্যালি আমরা একটু পরে দেখব। আজান মনে হয় দিয়ে দিছে, 53 বাজে। এখন কি আমরা
ব্রেকটা দিব নাকি আরো কিছুক্ষণ পরে দিব তোমরা জানাও, একটা ইয়েস নো পোল দিচ্ছি। 5 মিনিটের ব্রেক দিব, বেশিক্ষণ, কারণ আমাদের আরো অনেক জিনিস পড়তে হবে। আর একটা বিষয়, কালকে অনেকে হচ্ছে গ্রুপেও জানাইছো, প্লাস হচ্ছে বলছো যে ভাইয়া ব্রেক দেওয়ার পরে হচ্ছে লিভ নিছি, লিভ নেওয়ার পরে আর জয়েন দেওয়া যায় নাই, হয় কি, কারণ তোমাদের হচ্ছে রুটিনটা ফিক্স করা থাকে হচ্ছে 5:30 থেকে, তো 7:30টার আগে 7টার মধ্যে হচ্ছে ক্লাস টাইম শেষ, তো ক্লাস টাইম যেহেতু 7টার মধ্যে শেষ, তাই লিভ নিলে তুমি আর জয়েন দিতে পারবে না, কারণ রুটিনটা তখন এক্সপায়ার হয়ে যায়, ঠিক আছে। তো এখন হয়তো 7:15 পর্যন্ত দেওয়া আছে, বাট স্টিল আমি সাজেস্ট করব যে তোমরা যাতে লিভ না নাও। হ্যাঁ, এই ধরো 5 মিনিট যদি তুমি জয়েন করা থাকো, খুব বেশি এমবি খরচ হবে না, ঠিক আছে। তো লিভ নিও না, তুমি ফোনটা চালু রেখে নামাজটা পড়ে আসো, বা নামাজ পড়ে একটু রেস্ট নাও, তারপরে আবার আমরা শুরু করব, ঠিক আছে। তাহলে আচ্ছা, এখন না দিলে ভালো হয়। আচ্ছা, একটা ইয়েস নো পোল দিচ্ছি, তোমরা জানো। ইয়েস মানে হচ্ছে ব্রেক দিব, আর নো হলে দিব না, আর একটু পরে দিব, আরো 5-10 মিনিট পরে দিব। আচ্ছা, এখানে আমরা নোটাকে প্রায়োরিটি বেশি দিব, কারণ হচ্ছে ধরো যদি 30% মানুষও নো বলে, তার মানে হচ্ছে ওদের এখানে আজানের টাইম হয় নাই এখনো, ঠিক আছে। তো যেহেতু অনেকেই বলতেছো যে ভাই পরে দেন, তাহলে আমরা একটু পরেই দেই। ওকে, তাহলে এটা হচ্ছে ব্যাপনের প্রশ্ন, আমরা একটু ব্যাপনটা দেখে আসি, ব্যাপন জিনিসটা কি। আচ্ছা, তাহলে একটু দেখো ভাইয়া, উম, এই যে দুইটা ছবি আমরা দেখতে পাচ্ছি এখানে, হ্যাঁ, এই দুইটা ছবিতে আসলে কি হচ্ছে একটু জানাও তো ইনবক্সে, টিচার ইনবক্সে, যে ভাই আসলে কি হচ্ছে। ভেরি গুড। দুর্গন্ধ আর সুগন্ধ হচ্ছে, অনেকে বলতেছে ব্যাপন, আমি কি জিজ্ঞেস করছি ব্যাপন কোন প্রক্রিয়ার মাধ্যমে হয়েছে, আমি জাস্ট বলছি যে কি হচ্ছে। হ্যাঁ, এখানে একটা ছেলে বসে আছে, যে ও জানে না, ও কিচেনের বাইরে বসে আছে, বাট স্টিল কিচেন থেকে একটা জিনিসের ঘ্রাণ ওর নাকে গেছে। আর এই যে দূর থেকে ডাস্টবিন এই ভদ্রলোক যাচ্ছিল, তাও কি হয়েছে, দুর্গন্ধ ওর নাকের মধ্যে চলে গেছে। তাহলে এই যে আমাদের যে নাকটা আছে, হ্যাঁ, আমাদের নাকে একাধারে একাধারে কি হয়, সুগন্ধ আসে, আবার দুর্গন্ধ আসে, ঠিক আছে। এখান থেকে সুগন্ধ আসলো, আবার এখান থেকে দুর্গন্ধ আসলো। এই যে যে গন্ধ যে আমরা পাই বা গন্ধ যে আমরা নিতে পারি, এটা একটা প্রসিডিউর বা একটা প্রসেসের মাধ্যমে হয়। এই প্রসিডিউরটাকে আমরা কি বলি বলতো, ব্যাপন বলি। ভেরি গুড, দুই ক্ষেত্রেই ব্যাপন সংঘটিত হয়েছে। ভেরি গুড, ভেরি গুড ভাইয়া। একজন সে অনেক আগে থেকে বলতেছে ভাই আপনার টি শার্টটা সুন্দর, ধন্যবাদ ভাইয়া। তুমি কাজের প্রশ্ন করো, কাজের কথা বলো, ঠিক আছে। খাবারের জিনিস দেখে খিদা লেগে গেছে, আচ্ছা, ঠিক আছে ভাইয়া। একটু খেয়াল করো, তাহলে ব্যাপন জিনিসটা কি, ব্যাপন হচ্ছে কঠিন, তরল বা গ্যাসীয় পদার্থের উচ্চ ঘনমাত্রা স্থান থেকে নিম্ন ঘনমাত্রা স্থানে স্বতঃস্ফূর্ত এবং সমানভাবে ছড়িয়ে পড়াকে ব্যাপন বলে। তাহলে এখানে বেশ কয়েকটা ওয়ার্ড আছে, হ্যাঁ, ওয়ার্ডগুলোর জন্য কেয়ারফুল হইতে হবে। প্রথম কথা হচ্ছে ভাইয়া, উচ্চ ঘনমাত্রার স্থান থেকে নিম্ন ঘনমাত্রার স্থানে স্বতঃস্ফূর্ত, প্রথম কথা হচ্ছে স্বতঃস্ফূর্ত, দ্বিতীয় কথা হচ্ছে সমানভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে। তাহলে দেখো ভাইয়া, প্রথম কথা যেটা বললো যে উচ্চ থেকে নিম্ন ঘনমাত্রা, তার মানে যদি ঘনমাত্রার পার্থক্য না থাকে ব্যাপন হবে না, অবশ্যই এক পাশে ঘনমাত্রা বেশি হইতে হবে আর এক পাশে কম হইতে হবে। আবার স্বতঃস্ফূর্ত, প্রথম স্বতঃস্ফূর্ত কি নিজে নিজে ছড়াইতে হবে, যে ওকে ঠেলতে হবে না যে ভাই প্লিজ ছড়াই পড়েন প্লিজ। আবার সমানভাবে, সমানভাবে কি, যে ধরো ঘরের এইখানে যেমন গন্ধ, এইখানেও সেম গন্ধ থাকতে হবে। এইখানে ধরো জবা ফুলের গন্ধ, আর এখানে গোলাপ ফুলের গন্ধ, তাহলে কিন্তু সেম জিনিস ব্যাপিত হয় না, ঠিক আছে। ব্যাপন হবে, ধরো যদি একটা গোলাপ ফুলের গন্ধ ছড়ায়, তাহলে সব জায়গায় যাতে সেম জিনিস যায়, ঠিক আছে, তাহলে সেটা ব্যাপন হবে। ওকে, ক্লিয়ার, সংজ্ঞাটা বোঝা গেছে। ওকে, ঠিক আছে, সংজ্ঞা যদি বুঝে থাকো, তাহলে হচ্ছে ব্যাপন প্রক্রিয়ার জন্য পদার্থের ঘনমাত্রার পার্থক্য থাকতে হবে। এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে ধরো এই যে যে ওয়ালটা আছে, এই ওয়ালটার এই জায়গায় একটা টিকটিকি বাস করে, ঠিক আছে। টিকটিকিটার নাম হচ্ছে র্যাঙ্গো, মনে করো, হ্যাঁ। হ্যাঁ, ও হচ্ছে থাকে। এখন প্রতিদিন এখানে যদি তুমি স্প্রে করো, কিছু একটা স্প্রে করো, ধরো যে এয়ার ফ্রেশনার দিছো লেমন ফ্লেভারের, এই জায়গাটায় শুরুতেই কিন্তু ও
গন্ধটা পাবে না। ও আছে এই যে ওয়াই প্রান্তে আর তুমি আছো এক্স প্রান্তে। যখন তুমি হচ্ছে স্প্রেটা করছো, এই এক্স এরিয়ায় হচ্ছে যে স্প্রেটা করছো সেটার ঘনত্ব বেশি, এই জায়গায় কি 0। বাট একটু পরে কি হয়েছে, একটু পরে তোমার এই যে টিকটিকি মহোদয় ছিল, ও কিন্তু ঘ্রাণ পেয়ে গেছে। কারণ কি, একটু পরে কি হয়েছে, ঘনত্বটা সমান হয়ে গেছে। এই পাশেও যে ঘনত্ব হয়েছে, এই পাশেও সেই ঘনত্ব হয়েছে। এটার কারণ কি, এটার কারণ হচ্ছে উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বে এই জিনিস দেখো, এই পাশে উচ্চ এই পাশে নিম্ন, এই জিনিসটা স্বতঃস্ফূর্তভাবে মানে নিজ ইচ্ছায়, তুমি কি যে প্রত্যেকটাকে প্রেস করছো বা ধাক্কা দিছো না, নিজ ইচ্ছায় কি হয়েছে, ছড়ায় পড়ছে এবং সমানভাবে ছড়ায় পড়ছে। তাই এটাকেই আমরা ব্যাপন বলতেছি। ঠিক আছে, তো আমরা ব্যাপনের ব্যাপারটা একটু দেখলাম আলহামদুলিল্লাহ। একদম 6টা 59 বাজে। আমরা একটা ব্রেক দিব এখন, 6টা 59 থেকে 7টা 5। ঠিক আছে, এর মধ্যে সবাই চলে আসবা। আসার পরে আমরা ব্যাপন নিয়ে আর একটু আলোচনা আছে, আরো কিছু আলোচনা আছে, তারপরে হচ্ছে শেষ করব। ঠিক আছে, তাহলে এটা ব্রেক, তোমরা চলে। হ্যাঁ, ওহো 7টা। হুম, 7টা 15 পর্যন্ত দেন। 7:30টা থেকে একদম সারাদিন ব্রেক। আসসালামু আলাইকুম সবাইকে, ব্রেকের পরে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের ক্লাসের পরবর্তী পার্টে, এবং আশা করি তোমরা সবাই সবকিছু শুনতে পাচ্ছ এবং দেখতে পাচ্ছ। যদি কোনো প্যারা না থাকে তাহলে হচ্ছে আমরা শুরু করবো। হ্যাঁ, একজন বলছে ভাই ট্রিফয়েল কি? ট্রিফয়েল হচ্ছে ওই যে তেজস্ক্রিয় চিহ্ন, তেজস্ক্রিয় মৌলগুলাকে ডিনোট করার জন্য আমরা একটা সাংকেতিক চিহ্ন ইউজ করি। হ্যাঁ, এই যে এরকম একটা চিহ্ন, যে এরকম একটা চিহ্ন যেটা আছে ওইটাই হচ্ছে ট্রিফয়েল। এটা দ্বারা হচ্ছে আমরা তেজস্ক্রিয় পদার্থগুলোকে মার্ক করি। ঠিক আছে, ওকে, ঠিক আছে, তাহলে আমরা শুরু করি বিসমিল্লাহ বলে। আচ্ছা, তো আমরা এতক্ষণ যেটা দেখলাম যে ব্যাপন কিভাবে হয় বা ব্যাপন প্রক্রিয়াটার পরিচয়, এবার হচ্ছে একটু কঠিন পদার্থের ব্যাপন প্রক্রিয়াটা নিয়ে একটু আলোচনা করব। কঠিন পদার্থের ব্যাপন প্রক্রিয়া কি কোথায় হতে পারে? গ্যাসীয় পদার্থের মধ্যে হতে পারে, তরল পদার্থের মধ্যে হতে পারে। তো এই যে চায়ের যে ছড়িয়ে পড়ার যে ব্যাপারটা, এটা কিন্তু একটা কঠিন পদার্থের ব্যাপন প্রক্রিয়া এবং এটা তরলের মধ্যে হয়। ঠিক আছে, তো এখন তোমাদের কাছে হচ্ছে আমার প্রশ্ন, আমি 2টা টি ব্যাগ নিলাম। হ্যাঁ, একটা হচ্ছে -6 ডিগ্রি সেলসিয়াস, সরি -6 ডিগ্রিতে তো পানি এক্সিস্টই করে না, শুধু 6 ডিগ্রি সেলসিয়াস ঠান্ডা পানি, আর একটা হচ্ছে 90 ডিগ্রি সেলসিয়াস গরম পানি। দুইটার মধ্যে চায়ের পাতিটা নিয়ে আমি রেখে দিছি, গোলাই নেই, নাড়াচাড়া দিই নেই। কি হয়, চায়ের পাতি থেকে একটু একটু পরে এমনি কিন্তু টি ব্যাগ থেকে কালার ছড়ায় পড়ে। এখন তোমরা আমাকে একটু বলো তো, দুইটার কালার ছড়িয়ে পড়ার রেট বা হচ্ছে দুটার চেহারা কি সেম হবে নাকি ডিফারেন্ট হবে, বা যদি হয়ও কোনটার মধ্যে কি ধরনের ডিফারেন্স দেখা যাবে? বলো তো আগে, বলো সেম হবে না ডিফারেন্ট হবে? ওর সেরা ডিফারেন্ট হবে, এবং বলতেছো যে 90 ডিগ্রিতে বেশি হবে। কেন 90 ডিগ্রিতে বেশি হবে? তাহলে তোমরা যেহেতু বলতেছো, তার মানে পরবর্তী স্লাইডে আমরা যেটা রাখছি সেটা হচ্ছে যে ভাইয়া, এই যে 6 ডিগ্রি সেলসিয়াসের যে ইয়াটা আছে, কাপটা আছে, 6 ডিগ্রি সেলসিয়াসের চাপে ইয়াতে হচ্ছে কাপে হচ্ছে আপনার রংটা কম হবে। আর আলহামদুলিল্লাহ 90 ডিগ্রি সেলসিয়াসে গরম পানি, এখানে হচ্ছে আপনার কাপটা সুন্দর করে কালারফুল হয়ে যাবে। এটার কারণ কি বলো তো, এটার কারণ কি? হুম, ওকে। পানিতে টেম্পারেচার বেশি সেটা তো আমিও জানি রে ভাই। বাট টেম্পারেচার বেশি হওয়ার কারণ কি, মানে টেম্পারেচার বেশিটাতেই কেন হচ্ছে তোমার ছড়ায় পড়বে? হ্যাঁ,
ভেরি গুড, কেউ পারতেছো না? আচ্ছা পারছো, অনেকে পারছো, অনেকে পারতেছো না। কণার গতিশক্তি বেশি, yes এক্স্যাক্টলি এই ওয়ার্ডটাই শুনতে চাচ্ছিলাম, কণার গতিশক্তি বেশি। দেখো এই জিনিসটা হচ্ছে আমি আবার এটার মাধ্যমে এক্সপ্লেন করতে চাই যে দেখো প্রথমে বলছি 6 ডিগ্রি সেলসিয়াসের পানি, তার মানে এই যে এরকম কিছুটা, এইখানে যে কণাগুলো আছে সেগুলো কাঁপতেছে খুবই আস্তে আস্তে, তার মানে এই যে ঠান্ডা পানির কণার গতিশক্তি কি অল্প, এটার মধ্যে যদি তুমি একটু চিনি দাও বা একটু রং দাও সেটা ছড়াইতে কি হবে, টাইম লাগবে বেশি। কারণ কি এইখান থেকে এসে এই পর্যন্ত আসতে কি হবে, গতিশক্তি কম। এবার আমি চলে যাচ্ছি 90 ডিগ্রি সেলসিয়াসে, চলো 90 ডিগ্রি সেলসিয়াসে চলে যায়। 90 ডিগ্রি সেলসিয়াসে কি দেখতে পাচ্ছ, পানির কণাগুলোর গতিশক্তি বেশি, যেটাতে কণার গতিশক্তি বেশি সেটাতে ছড়াই পড়তে টাইম লাগবে কি কম, তাহলে ব্যাপন হার বেশি হবে কোথায়, ওই যে 90 ডিগ্রি সেলসিয়াসে। বোঝা গেছে, ক্লিয়ার? ওকে ভেরি গুড, ভেরি গুড, ওকে। তাহলে এইবার আসতেছি হচ্ছে ব্যাপন হার। ব্যাপন হার কি ভাই, কোনো পদার্থ ছড়িয়ে পড়তে সময় কম লাগলে ওই পদার্থের ব্যাপন হার বেশি, আর কোনো পদার্থ ছড়িয়ে পড়তে বেশি সময় লাগলে ওই পদার্থের ব্যাপন হার কম। জিনিসটা খুবই সিম্পল। ধরো এই একটা ঘর আছে, ঠিক আছে, এই ঘরের মধ্যে এখানে একটা দরজা আছে, এই গল্প আমরা আগেও বলছি। এখন এখানে 4 বন্ধু আছে, একটা হচ্ছে একদম চিকনা, হ্যাঁ, ওর নাম হচ্ছে আবুল, তারপর একটা একটু মোটা, ওর নাম কি বলতো, ওর নাম হচ্ছে বাবুল, তারপর একটা আর একটু মোটা, ওর নাম হচ্ছে কাবুল, আর লাস্টের জন আলহামদুলিল্লাহ আরো মোটা, ঠিক আছে, ওর নাম কি, ওর নাম হচ্ছে ডাবুল। এখন এই হচ্ছে আবুল কাবুল বাবুল ডাবুল, এরা 4 বন্ধু, এদেরকে আমরা আটকায় রাখছি একটা ঘরে, ঠিক আছে, এই ঘরে আটকায় রাখছি, এইখানে সবাই একই লাইন বরাবর আছে। এখন ওদের কাছে ওরা সবাই তেলাপোকা ভয় পায়, ওদের এইখানে আমরা একটা তেলাপোকা ছেড়ে দিছি, ঠিক আছে, এটাই মনে করো যে তেলাপোকা, মিস্টার ককরোচ, ওকে ছেড়ে দিছি। ওকে খেয়াল করো, এখন সবাই ছুটে পালাবে এবং এই দরজা দিয়ে বের হবে, বলো তো কে সবার আগে ওর ঘর থেকে বের হইতে পারবে? আবুল কাবুল বাবুল নাকি ডাবুল? সবাই বলতেছে এ মানে আবুল, তাহলে আবুল হচ্ছে সবার আগে বের হবে। ডাবুল কি, এই যে ওর ভর বেশি হওয়ার কারণে ডাবুলের হচ্ছে ভর বেশি, তাহলে ভর বেশি হওয়ার কারণে ও কি হবে, সবার লাস্টে বের হইতে পারবে, ঠিক আছে, হালকা জিনিস কি হয় ছোটাছুটি বেশি করতে পারে, তাহলে সবার আগে আবুল হচ্ছে এখান দিয়ে বের হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা এইবার আসি ব্যাপনের কথায়। ব্যাপনের কথা মনে আছে, ব্যাপনে কি হয়, ব্যাপনে এরকম ধরো এরাই এখন গ্যাসের কণা হয়ে গেছে, তাহলে গ্যাসের কণা যদি হয় কার ছড়ায় পড়তে বেশি টাইম লাগবে বলো তো, ডাবুলের, কারণ ও ভারী, আর যে হালকা সে হচ্ছে আগে আগে কি হয়ে যাবে, উড়ে যাবে। এখন তুমি চিন্তা করো, তুমি 3টা ছোট ছোট কণা নাও, একটা ভারী কাগজের কণা নিবা আর একটা ছোট কাগজের কণা নিবা, আমি তোমাকে একদম এক্সপেরিমেন্ট সহ দেখাই, ঠিক আছে। আমাদের কাছে 2টা টিস্যুর টুকরা আছে, একটা হচ্ছে এই যে এরকম ছোট্ট, আর এটা হচ্ছে বড়, আমি 2টাকেই ফু দিয়ে উড়াই দিতে চাই, এই কাকে ফু দিয়ে দূরে পাঠানো সম্ভব বেশি বলো তো তাড়াতাড়ি? ধরো 2জনকে আমি পাঠাবো, কোনটা, ছোটটা নাকি বড়টা, কোনটা আগে উড়ে যাবে? ছোটটা, ভেরি গুড, কারণ ছোটটার ভর কম। একইভাবে আমরা ব্যাপন বলতে বুঝি হচ্ছে গ্যাসের ছড়িয়ে পড়া, তার মানে যেই গ্যাসের আণবিক ভর আণবিক ভর যত কম, আণবিক ভর যত কম তার ব্যাপন হার হার তত বেশি, ঠিক আছে। তাহলে আণবিক ভর মানে হচ্ছে মলিকিউলার মাস বা অ্যাটমিক মাস, সেটা যত বেশি হবে, সেটা যত কম হবে, তার রেট তত কি হবে, বেশি হবে। রেট কি, ডিফিউশন রেট তত বেশি হবে। তাহলে আমরা যদি বলি যে ব্যাপন হার, রেট অফ ডিফিউশন, এটা কি, এটা হচ্ছে ভ্যারিজাস 1/m, এটা বেসিক্যালি 1/√m, বাট তোমাদের যেহেতু ম্যাথ নাই তোমরা মনে রাখতে পারো যে m বাড়লে আর কমবে, আর বাড়লে m কমবে, ঠিক আছে। ওকে, তাহলে এটাই ছিল হচ্ছে আমাদের বিষয়। এখন সহজ বিষয়, ধরো তোমার কাছে 4টা গ্যাস আছে, একটা হচ্ছে হাইড্রোজেন H2, আর একটা হচ্ছে অ্যামোনিয়া, হ্যাঁ, NH3, আর একটা হচ্ছে তোমার মিথেন CH4, আর একটা কার্বন ডাইঅক্সাইড, আর একটা ধরো সালফার ডাইঅক্সাইড, আর একটা ধরো তোমার কার্বন ডাইঅক্সাইড, ওকে, এরকম 4-5টা গ্যাস আছে। এখন
হাইড্রোজেনের আণবিক ভর হচ্ছে 2, অ্যামোনিয়ার হচ্ছে 17, মিথেনের হচ্ছে 16, সালফার ডাইঅক্সাইডের হচ্ছে 64, কার্বন ডাইঅক্সাইডের হচ্ছে 44। তোমাকে বললো যে এদের ব্যাপন হারের ক্রমানুসারে সাজাও। তাহলে দেখো ওজন বেশি কার, সবচেয়ে বেশি ওজন কার, সবচেয়ে ভোট কাকে, সালফার ডাইঅক্সাইড, তাহলে ও সবচেয়ে আস্তে আস্তে ছড়াবে, ঠিক আছে। আর সবচেয়ে চিকন কে, সবচেয়ে হালকা হচ্ছে হাইড্রোজেন, তাহলে যে হালকা সে আগে ছড়াবে। তাহলে সবার আগে কে ছড়াবে, সবার আগে ছড়াবে হচ্ছে হাইড্রোজেন, H2 সবার আগে ছড়াবে। তারপরে H2 এর পরে কে ছড়াবে, মিথেন, CH4। তারপরে বড় কে আছে, অ্যামোনিয়া। তারপর কাছাকাছি সবচেয়ে কম ওজন হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের, তারপরে হচ্ছে আর সালফার ডাইঅক্সাইড। তাহলে ইজি জিনিস, ওজন যার বেশি হার তার কম, আর ওজন যার কম হার তার বেশি, ঠিক আছে, ছড়ায় পড়বে সে তাড়াতাড়ি। তাহলে চলো, কোনটির ব্যাপন হার অধিক, কুইজ নাম্বার 3 তোমাদের জন্য আমি লঞ্চ করে দিচ্ছি, কুইজ 3 তোমাদের জন্য। ওকে, লঞ্চ। আনসার করো। ওকে, তাহলে কুইজটা আমরা শেষ করে দিচ্ছি। রাইট অ্যান্সার কোনটা হবে, রাইট অ্যান্সার হবে হচ্ছে এ, হাইড্রোজেন, ঠিক আছে। ওকে, কেন হাইড্রোজেন, কারণ এই যে হাইড্রোজেনের দুইটা, হাইড্রোজেন হচ্ছে 2, কার্বন ডাইঅক্সাইড হচ্ছে 44, অ্যামোনিয়ার হচ্ছে 17, আর সালফার ডাইঅক্সাইডের কত, 64। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে এ। আচ্ছা, এরপরে ব্যাপনের ক্ষেত্রে কোন ক্রমটি সঠিক, এই কুইজটা আমরা লঞ্চ করতেছি না, জাস্ট হচ্ছে, আচ্ছা আগেরটার হচ্ছে আমরা একটু ফার্স্ট লিডার বোর্ডটা দেখে আসি। তিশা, দিব্য, সাইয়েব, জাহিন, ফারহান, মাহিয়া, তৌসিফ, সাদিয়া, অয়ন, মিনহাজ সহ হাজার হাজার মানুষ সঠিক আনসার দিয়েছে। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। তোমরা একটু এটা খেয়াল করো, ঠিক আছে। এটা একটু চ্যাট বক্সে জানাও তো কোনটা হবে ব্যাপনের ক্ষেত্রে ক্রমটি সঠিক। দেখো মিথেনের হচ্ছে ভাইয়া 16, হ্যাঁ। আচ্ছা, কার্বন ডাইঅক্সাইডের হচ্ছে 44, অ্যামোনিয়ার হচ্ছে 17, তাহলে এটা তো ভুল। 16-র পরে 17 হবে, তারপরে না 44 হবে, তাই না? তাহলে এটা হবে না। আচ্ছা, অ্যামোনিয়ার হচ্ছে 17, তারপরে হচ্ছে H2S হাইড্রোজেন সালফাইডের হচ্ছে 34, আর কার্বন ডাইঅক্সাইডের হচ্ছে 44। এইটা দেখো 17-র পরে 34, 44, এটা রাইট। এরপরেরগুলো তো আর চেক করার দরকার নেই। তারপরেও দেখো 17, 16, তারপরে 44, তাহলে 17-র পরে কি 16 হবে, আগে 17, তারপরে আগে 16, তারপরে 17, তাই না? এরপরে হচ্ছে তুমি দেখো 16, তারপরে হচ্ছে তোমার 64, এরপরে 44, তার মানে এটাও রাইট না। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে বি। ওকে, এরপরে আসতেছি ভাই নিঃসরণ। নিঃসরণ কি? আচ্ছা, নিঃসরণের সংজ্ঞাটা একটু দেখে দাও। সরু ছিদ্র পথে উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপের স্থানে কোনো একটা গ্যাসের সজোরে বেরিয়ে আসার প্রক্রিয়াকে নিঃসরণ বলে। তাহলে সবার আগে কোন কথাটা খেয়াল করতে হবে, গ্যাস। তার মানে নিঃসরণ কার হবে, গ্যাসের হবে। কোথা থেকে, উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপের স্থান থেকে সজোরে বেরিয়ে আসার প্রক্রিয়াকে হচ্ছে নিঃসরণ বলে। এবং এটা কিন্তু তোমার ইয়ানা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া না, এটা কিন্তু তোমার নিজে থেকে করতে হবে। যেমন ধরো এই বেলুনটার মধ্যে গ্যাসের কি চাপ আছে, যে গ্যাসটা আছে সেটা বের হওয়ার জন্য চাপ দিচ্ছে বেলুনের গায়ে, তাহলে ভিতরে চাপ বেশি, ভিতরে যে গ্যাসটা আছে সেটা চাপ বেশি, এবং বাইরে সেই গ্যাসের চাপ কি, শূন্য। আমি যদি একটা ছোট্ট ছিদ্র করি এখানে, তখন কি হবে, এই যে সব উচ্চ চাপের গ্যাস কি হবে, এইদিকে ধাবিত হবে এবং গ্যাসগুলা এখানে সজোরে বেরিয়ে আসবে। এই প্রক্রিয়াটাকেই বলতেছে নিঃসরণ। আমি আরেকটা ছোট্ট উদাহরণ দিয়ে তোমাদেরকে ক্লিয়ার করে দিতে চাচ্ছি। সেটা হচ্ছে, ধরো আমরা বডি স্প্রে ইউজ করি না, বডি স্প্রের মধ্যে কি থাকে, এরকম একটা নোজেল থাকে, নোজেলের মধ্যে ছোট্ট একটা ছিদ্র থাকে এবং তার মধ্যে একটা নল দিয়ে কানেক্টেড থাকে, হ্যাঁ। এবং ধরো যে এই যে এরকম একটা জিনিস আছে, হ্যাঁ, হ্যান্ড এরকম একটা জিনিস। ওকে, এখন এটার ভিতরে কি থাকে, গ্যাস থাকে, ছোট ছোট গ্যাস থাকে, গ্যাসের কণা থাকে। ওকে ভাইয়া, এখন গ্যাসের কণাগুলা যেহেতু আছে, এই গ্যাসের কণাগুলা কি করে, চাপ দেয়। তাহলে ভিতরে ধরো একটা গ্যাস আছে, সেই গ্যাসটার নাম মনে করো যে H2S হাইড্রোজেন সালফাইড, হ্যাঁ। জীবনেও এই গ্যাসের কেউ বডি স্প্রে ইউজ করবে না, ঠিক আছে, এটার মধ্যে প্রচুর দুর্গন্ধ। আচ্ছা, এনিওয়েজ, H2S গ্যাসের প্রেশার এখানে বেশি,
এখন ভিতরে যেহেতু চাপ বেশি, বাইরে চাপ কি শূন্যের কাছাকাছি, তাহলে বাইরে এই গ্যাসের চাপ হচ্ছে শূন্য, চাপ হচ্ছে বাইরে শূন্য, ভিতরে অনেক বেশি। তাহলে আমি যদি এখানে একটু প্রেস করি, এই জায়গাটাতে যদি প্রেস করি, তাহলে কি হবে, এখান থেকে গ্যাস সজোরে বেরিয়ে আসবে, তাই না? এবং এই জায়গাটাতে গ্যাসের ঘনত্ব বেশি হবে। তাহলে বলো ভাইয়া, এই জায়গাটাতে আমরা সবগুলো শর্ত ফিল আপ করছি, ভিতরে গ্যাস ছিল, গ্যাসটাকে হচ্ছে গ্যাসের বাইরের চাপ কম, ভিতরের চাপ বেশি, এবং এখানে আলটিমেটলি কোন ঘটনাটা হয়েছে, নিঃসরণ নাকি ব্যাপন? নিঃসরণ হয়েছে। আচ্ছা, নিঃসরণ যেহেতু হয়েছে, এবং এই যে ছোট ছিদ্রটা, এই ছিদ্রটাকে আমরা হচ্ছে বলি পিন হোল, ঠিক আছে, যে ছিদ্রটা দিয়ে এই নিঃসরণটা হবে। আচ্ছা, তাহলে দেখো ভাইয়া, বডি স্প্রেতে আমরা প্রথমে হচ্ছে নিঃসরণ করছি, তারপরে একটু পরে কি হবে, ধরো যে রুমের এই প্রান্তেও গ্যাসটা ছড়ায় পড়বে, তাহলে এইখানে হচ্ছে ঘনত্ব বেশি, হ্যাঁ, ঘনত্ব হচ্ছে এইখানে বেশি, একটু পরে এইদিকেও ছড়ায় পড়বে। তাহলে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে বডি স্প্রে বা পারফিউমের ক্ষেত্রে আগে ব্যাপন হয় নাকি আগে নিঃসরণ হয়, তাহলে তুমি আনসার করবা হচ্ছে ভাইয়া আগে হচ্ছে নিঃসরণ হয়ে নেয়, নিঃসরণের পরে হচ্ছে ব্যাপন হয়। ঠিক আছে, আগে নিঃসরণ পরে ব্যাপন, দুইটাই কিন্তু হয়। বডি স্প্রেতে কিন্তু নিঃসরণও হয়, ব্যাপনও হয়। ওকে, ওকে, তাহলে নিঃসরণ নিয়ে আমরা আরো কিছু তথ্য জেনে নিই, যে এই ধরনের সরু ছিদ্রকে, যে একটু আগে যেটা বললাম, এই যে এই সরু ছিদ্রটাকে আমরা বলি হচ্ছে পিন হোল। আর পাত্র থেকে গ্যাস বেরিয়ে যাওয়ার কারণ কি, পাত্রের ভিতরের এবং বাইরের চাপের পার্থক্য। ক্লিয়ার? ওকে, আমরা কিছু প্রশ্ন দেখি এবার। কোনটির ব্যাপন হার বেশি? তাহলে চলো, ফ্লোরিন, ফ্লোরিন মানে কি F2, ফ্লোরিনের একটার ভর হচ্ছে 19, তাহলে দুইটার ভর হবে হচ্ছে 38। ঠিক আছে, কার্বন মনোক্সাইড CO, কার্বন মনোক্সাইডের ভর হচ্ছে তোমার 28। হাইড্রোজেন সালফাইড H2S, এটার হচ্ছে 34। আর নাইট্রোজেন ডাইঅক্সাইড NO2 এর ভর হচ্ছে তোমার 14 আর 32, 14 আর 32 কত হয়, 56, 56 নাকি 46, 46। ওকে, তাহলে রাইট অ্যান্সার কোনটা হবে, বি, কার্বন মনোক্সাইড। ওকে, তোমরা রাইট অ্যান্সার দিয়ে দিছো অলরেডি। আচ্ছা, এরপরে কিছু সিকিউ আছে। সিকিউ ব্যাপন থেকে যে সিকিউগুলো আছে এগুলো ব্যাপক সহজ, ঠিক আছে, খুবই সহজ। তাহলে দেখো, পর্যায় 2 গ্রুপ 15, এটাকে 2 নম্বর পর্যায়ে 15 নম্বর গ্রুপে হচ্ছে নাইট্রোজেন N2। আচ্ছা, আর 3 নম্বর গ্রুপ 17 নম্বর, 3 নম্বর পর্যায়ে 17 নম্বর গ্রুপে হচ্ছে ক্লোরিন, তাহলে ক্লোরিন গ্যাস। বলছে X2 মানে নাইট্রোজেন আর ক্লোরিন, এই দুইটা গ্যাসের মধ্যে ব্যাপন হারের তুলনা করো। চলো করি তুলনা। নাইট্রোজেন হচ্ছে ভাইয়া একটা সুস্থ স্বাভাবিক হালকা গ্যাস, ঠিক আছে, এর ভর কত, নাইট্রোজেনের ভর হচ্ছে 28। আর এই যে ক্লোরিন, ক্লোরিন কি একটু মোটা, ঠিক আছে, ওর ভর বেশি, ওর ভর কত, 51, 35.5 ইন্টু 2, ঠিক আছে, 51। তাহলে বলো তো কার ব্যাপন হার বেশি হবে, তোমরা বলো, একটু জানাও কার ব্যাপন হার বেশি হবে। নাইট্রোজেনের ব্যাপন হার বেশি হবে, তার মানে এর ব্যাপন হার বেশি হবে। ওকে, এরপরে আসি, নিচের তথ্যগুলো লক্ষ্য করো। এটা বাড়ির কাজ, এটা আমি পারি না, এটা খুবই কঠিন। ও মা, HW, ঠিক আছে, এটা কি তোমাদের বাড়ির কাজ, কঠিন হওয়ার কারণে আমি এটা পারি না। আচ্ছা, কার্বন ডাইঅক্সাইডের ভর হচ্ছে 44, নাইট্রোজেনের ভর হচ্ছে 28, সালফার ডাইঅক্সাইডের ভর হচ্ছে 64। এরপরে বাকিটা যে খুবই কঠিন কাজ হওয়ার কারণে আমি আর পারি না। আচ্ছা, সিকিউ, এটা দেখো, এটার গ নম্বরে বলছে পাত্রের গায়ের পদার্থটির তাপ প্রদানের লেখচিত্র ব্যাখ্যা করে। যে সালফার 115 444, এটা কি করবা, এই যে এরকম, এটা হচ্ছে 115, এটা হচ্ছে 444, বাকিটুকু আমি পারি না আর, ঠিক আছে, তোমরা পারো। ওকে, 1 ও 2 নং বেলুনের কোন গ্যাসের ব্যাপন হার বেশি? এই যে H2S হচ্ছে তোমার 34 আর NH3 হচ্ছে 17, বুঝতেই পারতেছো অ্যামোনিয়ার বেশি, তাহলে এটাও আমরা পারি, এটাও আমরা পারি। আচ্ছা, এবার কিছু ক খ কোশ্চেনের আনসার দেখে নিই। ঊর্ধ্বপাতন কাকে বলে আমরা দেখছি, নিঃসরণ কাকে বলে তাও আমরা দেখছি, কণার গতিতত্ত্ব আমরা একটু আগেই দেখছি যে কোনটার মধ্যে কণার গতিতত্ত্ব কি। কণার গতিতত্ত্ব হচ্ছে তাপমাত্রার সাথে কণার যে অণুগুলো আছে সেটার যে সম্পর্ক বা সেটা যে গতীয় সম্পর্ক, সেটাকে কণার গতিতত্ত্ব বলতেছি আমরা। পাতন কাকে বলে? পাতন হচ্ছে প্রথমে বাষ্পীভবন কোন একটা পদার্থকে
প্রথমে তাপ দিয়ে বাষ্পীভবন, হ্যাঁ বাষ্প পরিণত করে তারপরে সেটাকে ঘনীভবন করব, প্লাস ঘনীভবন। এই দুইটা করার পরে যে জিনিসটা পাবো বা যে প্রসিডিওরের মাধ্যমে করব এটাকেই আমরা বলি হচ্ছে পাতন। ঠিক আছে। স্ফুটন কাকে বলে? স্ফুটন হচ্ছে কোনো একটা পদার্থকে যদি আমরা স্ফুটনাঙ্কে নিয়ে তরল থেকে গ্যাসে পরিণত করি তাহলে সেটাকে হচ্ছে স্ফুটন বলে। বাষ্পীভবন কি? বাষ্পীভবন আর এই যে স্ফুটন সেম জিনিস। স্ফুটনাঙ্ক কি? যেই তাপমাত্রায় পৌঁছালে একটা বস্তু, একটা কঠিন একটা তরল পদার্থ বাষ্পে পরিণত তাকে স্ফুটনাঙ্ক বলে। গলন কাকে বলে? গলন হচ্ছে সেম, একটা কঠিন পদার্থ যদি তরলে পরিণত হয় যে প্রক্রিয়ার মাধ্যমে সেটাকে গলন বা মেল্টিং বলে। তাহলে এই যে সবগুলা এই যে ক নম্বর প্রশ্নের আনসার কি করতে হবে? বাড়ির কাজ। ঠিক আছে, এগুলো দেখাইতে হবে। আচ্ছা, সিকিউ বডি স্প্রেতে নিঃসরণ আগে পরে ব্যাপন ঘটে, দেখাইছি। কার্বন ডাইঅক্সাইড ঊর্ধ্বপাতিত পদার্থ, দেখাইছি। ব্যাপন এবং নিঃসরণের মূল পার্থক্য না দেখালেও বলে দিছি আর কি। ব্যাপনের মধ্যে কি হয়? ঘনত্বের পার্থক্য হয়। আর নিঃসরণের মধ্যে কি? চাপের পার্থক্য। ব্যাপন কি? একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। নিঃসরণ কি? জোর করে করতে হয়, তাই না? আচ্ছা, কণার গতিতত্ত্ব ব্যাখ্যা করো। ওই যে কঠিন, তরল আর বায়বীয় যে সিমুলেশন দিয়ে দেখালাম, প্রত্যেকটার যদি বৈশিষ্ট্য ব্যাখ্যা করো তাহলেই হয়ে যাবে। কঠিন আয়োডিন একটা ঊর্ধ্বপাতিত পদার্থ, এটাও আমরা দেখাইছি। এইটা আর এটা সেম জিনিস, ঠিক আছে? তাহলে এটাও কিন্তু বাড়ির কাজ। ওকে, বাড়ির কাজ কেন দিচ্ছি? কারণ এই যে সিকিউ গুলা, মানে সিকিউ এর ক খ নাম্বার গুলা তোমরা কিন্তু পড়ো না, মানে পড়লেও রেখে দাও, লেখো না। না লেখার কারণে কি হয়? প্র্যাকটিস হয় না, যার কারণে তোমরা পরীক্ষায় আসলে পারো না। সো অবভিয়াসলি এটা প্র্যাকটিসের আন্ডারে রাখতে হলে লিখতে হবে। আচ্ছা, আর এটা হচ্ছে আসল বাড়ির কাজ। উদ্দীপকের দৃশ্যপটটা থেকে একটা এই যে হিটিং কার্ভ আঁকতে হবে, শীতলীকরণ রেখা, এটার উল্টাটা করবো আর কি। ঠিক আছে, এটা চেহারা হবে হচ্ছে যে এরকম, এখান থেকে শুরু হবে, এরকম হবে, করেই দিলাম আর কি। জাস্ট এক্সপ্লেন করো, তাহলেই হবে। ওকে, তাহলে এই তো আজকের ক্লাস এই পর্যন্তই ছিল। আর অনেকেই হচ্ছে কিছু প্রবলেমের কথা জানাচ্ছিল। এবার আমি একটু বলি যে ইংলিশ ভার্সনের প্র্যাকটিস শিট এটাও হচ্ছে আপলোড করে দেওয়া হবে, আশা করি করে দেওয়া হয়েছে, তারপরে আমি খোঁজ নিচ্ছি। আর একটা বিষয়, বাড়ির কাজ কোথায় জমা দিব? এটা হচ্ছে যে এসএসসি 2025 A to Z ফাইনাল রিভিশন কোর্স নামে একটা গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ আছে। এটা তুমি স্টুডেন্ট পোর্টালে গিয়ে দেখবা যে জয়েন্ট ডিসকাশন গ্রুপ, ডিসকাশন গ্রুপে ক্লিক করলে দেখবা তোমাকে ডিরেক্টলি ফেসবুকে নিয়ে যাবে, এবং জয়েনিং কোড আছে ওইখানে, ওই কোডটা দিলে তুমি জয়েন হতে পারবা। এবং অনেক মানুষ আমি দেখছি এখনো প্রায় 3-4 হাজারের মানুষ হচ্ছে তুমি এখনো জয়েন করতে পারে নাই। তো আস্তে আস্তে হচ্ছে ওইটা অ্যাপ্রুভ করা হবে, তোমরা একটু টেনশন নিও না, আর এটা নিয়ে প্যারা খেও না, ঠিক আছে? বাট আমরা হোমওয়ার্ক জমা দেবো হচ্ছে এখানে, এই তো। তো আজকের ক্লাস হচ্ছে আমাদের এই পর্যন্তই। যারা এতক্ষণ ধৈর্য সহকারে ক্লাস করলা সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ, এবং শুভকামনা রইল তোমাদের জন্য। তোমরা ঠিকমতো পড়াশোনা করো এবং বাড়ির কাজটা করো। ওকে। HW গুলো কই পাবা? এই যে ক্লাস শেষ হলে এখান থেকে হচ্ছে তুমি ইয়া পাবা, ওই কি বলে, নোট। তোমার প্রিভিয়াস ক্লাসে গেলে, পাস্ট ক্লাসে গেলে ভিডিও আছে, নোট আছে, নোট থেকে হচ্ছে তুমি এই ক্লাসের নোটটাই পেয়ে যাবা। ওকে।